আমার জীবনের সবচেয়ে বড় ভয় কি জানেন? আমি কোনো ভুল করলে এর শাস্তি সরাসরি আমি পাবো না, বরং আমার মা পাবে। অবশ্য এটাই আমার জন্য সবচেয়ে কঠিন শাস্তি। আমি বড় হবার পর আমার বাবা কখনো আমার গায়ে হাত তোলেননি, তবে ছোটখাটো যে কোনো ইস্যুতে আমার সামনে আমার মাকে প্রচুর মারধর করেছেন। আমি যদি কখনো প্রতিবাদ করতে যেতাম, দ্বিগুণ আঘাত করেছেন। শুধু আমার কেন, যে কেউ যদি কখনো বোঝানোর চেষ্টা করাতো বা কোনো কারণে কিছু বলতো, তাদেরকে বলার শাস্তি স্বরূপ আম্মুকে আদমরা করা ছিল আমার বাবার খুব সাধারণ অভ্যাস। তাই আমি বা আমার ভাই ভয়ে কাউকে কখনো কিছু বলতাম না। আমার জীবনের এই কালো অধ্যায়ের কথা এক আল্লাহ ছাড়া কাউকে বলার সাহস হয়নি কখনো। ধীরে ধীরে যত বড় হই আমার ভয় তত বাড়তে থাকে। আমি খেয়াল করি আমি কিছু পড়ে যাওয়ার শব্দ বা চিৎকার চেঁচামেচির শব্দ নিতে পারি না। আমার বুক ধড়ফড় করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হাত পা কাঁপতে থাকে। মনে হয় আমার মাকে বুঝি মেরে ফেললো। একজন সন্তানের জন্য এটা কত বড় অভিশাপ বলে প্রকাশ করা যাবে না। তাই আমি আমার বাবাকে প্রচুর ভয় পেতাম। অন্য পাঁচটা বাবা মেয়ের সম্পর্কের মতো সুন্দর সম্পর্ক আমাদের ছিল না। আমি তাকে মনিব ভাবতাম, যে 3 বেলা খাওয়াচ্ছে, পড়াচ্ছে, থাকার আশ্রয় দিচ্ছে। তাই মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করা আমার কর্ম। এখন সেখানে বিন্দুমাত্র সম্মান বা ভালোবাসা থাকুক কি না থাকুক। আমি যখন ইন্টারে পড়ি, একটা বিয়ের প্রপোজাল আসে। লোকটা আমার চেয়ে দ্বিগুণ বয়সের অধিকারী, কিন্তু প্রচুর বড় লোক। শহরের কেন্দ্রস্থলে নিজস্ব বাড়ি, নিউ মার্কেটে কয়েকটি দোকান সহ নানা রকম ব্যবসা বাণিজ্য করে। ইলাহি ব্যবস্থা। আমার বাবার কাছে এই সম্বন্ধ সোনায় সোহাগার মতো বলা বাহুল্য। তিনি তো মহা উৎসাহে পাত্রপক্ষের সঙ্গে আলাপচারিতা করছেন, রোজ নিয়মিত কল করে খোঁজ খবর নিচ্ছে, কবে দেখতে আসবে প্রভৃতি পরিকল্পনা নিয়ে বেশ আনন্দিত তিনি। ঘটক থেকে শুনেছেন আমাকে তাদের ভীষণ পছন্দ হয়েছে, তাই বলা যায় দেখতে আসলে সরাসরি আকদ হয়ে যাবে। আমার বাবাও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিলেন। সত্যি বলতে আমার এই বিয়েতে একদমই মত ছিল না। একে তো লোকটা প্রচুর বয়স্ক, তার উপর যখন শুনলাম তার বাকি ছোট ভাইদের বিয়ে হয়ে গেছে, তার ছোট ভাইয়ের বউ তখন মাস্টার্সে পড়ছে। চিন্তা করেন, বড় বউ হিসেবে আমি কত ছোট হব সবার। আর সবচেয়ে বড় কথা, আমার বাবা ছেলে সম্পর্কে কোনো খোঁজখবর নিচ্ছিলেন না। তিনি ঘটকের কথা শুনেই সব বিশ্বাস করে বসেছিলেন। বাড়তি খোঁজখবর নেওয়া যে জরুরি এটা তিনি জানেনই না। আমি অবশ্য বাবার এসবে অভ্যস্ত ছিলাম। এই পর্যন্ত আমার যত বিয়ের প্রপোজাল এসেছে কোনোটাতেই তিনি না বলার মতো কিছু খুঁজে পাননি। তার মতে প্রত্যেকটা প্রপোজালই বেস্ট। তার মেয়েকে কেউ বিয়ে করতে চাচ্ছে, এটাই যেন সৌভাগ্যের বিষয়। এখন ছেলে শিক্ষিত হোক কি না হোক, ছেলের চেহারা, চরিত্র, পারিবারিক অবস্থা কোনো কিছুই ম্যাটার করে না। টাকা দিয়েই তিনি সব মেপে ফেলেন। আমি এসব জানি বলেই বিয়েতে আগ্রহী হতাম না। কিন্তু সরাসরি কিছু বলে আমার মায়ের উপর মানসিক ও পাশবিক অত্যাচার শুরু হয়ে যেত। এই ভয়ে আমি শুধু তাহাজ্জুদে সিজদায় লুটিয়ে পড়তাম। কত রাত যে কাঁদতে কাঁদতে খেই হারিয়েছি, মুহাররবের নিকট অভিযোগের ঝুলি মেলে বসতেই ভেতরের সব কষ্ট চোখের পানি হয়ে ঝরত। সেই কান্না থামানোর ক্ষমতা আমার আর থাকতো না, যতক্ষণ না তিনি রহমতের পরশ আমার অন্তরে দিতেন। এমনও গেছে আমি কান্নার চেতে মুখ ফুটে কিছু বলতে পারতাম না, শুধু আল্লাহ বলেই কাঁদতে থাকতাম। সেই মোনাজাতে আর কোনো শব্দ মুখ থেকে বের হতো না। আমি জানি আমাকে কিছু বলতেও হবে না। উনি অন্তর্যামী, উনি ঠিকই সব জানেন। এর ফলাফলও আমি পেতাম। বিয়েগুলো কিভাবে যেন পিছিয়ে যেত, আমার বলা ছাড়াই সবকিছু বাতিল হতো। যে মানুষ রবের কাছে চাওয়া শিখে যায়, তাকে আর দুনিয়ার কারো কাছে চাইতে হয় না। এই ধ্রুব সত্যিটার জ্বলন্ত প্রমাণ আমি বহুবার পেয়েছিলাম। আমি সবসময় আল্লাহকে বলেছি আমার অভিভাবক যেন তিনি হন। আমার বিয়ের ফয়সালা থেকে শুরু করে আমার জীবনের সবকিছু সিদ্ধান্ত যেন তিনি নেন। অন্য কোনো মাখলুকের সিদ্ধান্ত যেন না চাপান। আমার অভিভাবককে আমি বিশ্বাস করি না। তিনি যেন আমাকে হেফাজত করেন সবসময় অনিষ্ট থেকে। আমি জানি না এইসব দোয়া ঠিক না ভুল, তবে ওই সময় আমার মুখ থেকে এইসব বের হতো। আমি সবসময় তাহাজ্জুদে এইসবই বলতাম। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি চাইতাম। তানহা, এই তানহা, দরজা খোল। ঘুমাচ্ছিস নাকি এখনো? মায়ের ডাকে আমার ধ্যান ভাঙে। আমি দরজা খুলে দেখি আমার মমতাময়ী মা হাসি মুখে তাকিয়ে আছেন। আমি তার হাসি মুখ দেখে বুঝতে পারি এবারে ফাড়াও কেটে গেছে। কি হয়েছে, ডাকছো কেন? তোর পছন্দের কচু শাক রান্না করেছি, চেখে দেখ তো সব ঠিক আছে কিনা। আমি চামচ কেটে একটু খেয়ে বললাম, সেই হয়েছে। আম্মু সাথে সাথে বলল, গরম গরম ভাতে দিয়ে খেতে বসে যা, মজা লাগবে। এখনো খাওয়ার সময় হয়নি তো, আগে আগে খেয়ে ফেললে পরে ক্ষুধা লেগে যায়। ক্ষুধা লাগলে লাগবে, প্রয়োজনে পরে আবার খাবি, সমস্যা কি? দেখি খেতে বস, আমি লেবু কুটে আনি।
আমি টেবিলে গিয়ে ভাত বেড়ে পানির গ্লাসে পানি ঢেলে বসি। আম্মু কচু শাকের কথা বলে আনলেও টেবিলে নানা পদের তরকারি দেখে বুঝতে বাকি থাকে না ওনার মন আজকে সত্যি অনেক ভালো। তবু খুঁচিয়ে বলি, এত কিছু রান্না করলে যে কেউ আসবে নাকি বাসায়? না, কে আসবে? এমনিতে মন চাইলো একটু ভালো মন্দ খেতে, তাই আর কি। আমি খুব আরাম করে কচু শাক মাখিয়ে ভাত খাচ্ছিলাম, তখনই হঠাৎ বাবা আসে। টেবিলে এক পলক চেয়ে নিজের রুমে গিয়ে কাপড় বদলায়। আম্মু এই আকস্মিক আগমনে একটু ভয় পেয়ে যায়। তার উপর টেবিলে এত পদের খাবার দেখে রেগে আগুন হয় কিনা সেই আশঙ্কায় ওনার চেহারার রং বদলে গেল। উনি মূলত সেই জন্যই আমাকে আগে আগে খাওয়াতে চেয়েছিলেন। কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমি দ্রুত খাওয়া শেষ করে উঠে যেতে চাচ্ছিলাম, তখনই কাঁচের গ্লাস ভাঙার শব্দ হয়। অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে উনি বলেন, মাইয়ার বিয়া ভাঙছে, এই ফুর্তি পোলাও কোরমা করতাছো না? তোর জন্যই তো এই মাইয়ারে বিয়া দিতে পারতেছি না আমি। খানকি মাগি, আমার সংসারে শান্তি নষ্ট করতাছস তোরা। খাওয়া পাতে চোখের পানি ফেলা আমার জন্য নতুন না। এমনকি রোজার সময় সাহারি এবং ইফতারে বহুবার চোখের পানি মিশিয়ে খেয়েছি। এই লোকটা কেন জানি আমাদের খাওয়া সহ্য করতে পারে না। বাইরে থেকে এসে যদি দেখে কেউ কিছু খাচ্ছে, ওনার পিত্তি জ্বলে যায়। তাই আমরা ভাই বোনেরা ওনার আসার আগে পরে খেতে বসি। এমন কত হয়েছে, দরজার শব্দ শুনে আখ খাওয়া অবস্থায় উঠে পালিয়েছি। শুনতে আজগবি লাগলেও এটাই সত্যি। আমাদের আয়েশ বাবার সহ্য হয় না। আমরা শান্তিতে ফ্যানের নিচে বসে কথাবার্তা বলছি, এই জিনিসটা ওরা চোখে বিষ। তাই আমরা কখনো এই সময়গুলোতে একত্রে বসতাম না, খেতাম না। পারলে এই সময়টার গর্ত খুঁড়ে নিজেকে আড়াল করতাম। আমি দ্রুত উঠে নিজের রুমে চলে যাচ্ছিলাম, তখনই আম্মুকে মারার শব্দ পাই। ভয়ে আমার গা হিম হয়ে আসে। আমি নড়তে পারি না। আম্মু সর্বোচ্চ চেষ্টা করেন শব্দ না করতে, কিন্তু আঘাতের ব্যথায় কুকিয়ে ওঠেন। আমি কোনো মতে দরজা আটকে বসি। মারধরের শব্দ এড়াতে কানে আঙুল দিয়ে বসে থাকি। রাগে চিৎকার করতে করতে উনি আমার দরজার সামনে এসে গালিগালাজ করতে থাকে। দরজায় দু চারটা লাথি দিয়ে বলে যায়, তোরে আমি এই ঘরে বেশি দিন রাখবো না। যেমনি পারি লাথি মাইরা ঘর থেকে বাইর করবো। আমার টাকায় খাইয়া খাইয়া তেল জমাস তোরা। অলক্ষীর ঘরে অলক্ষী, তোরে বিয়া করবো কেডা? যে চেহারা নিয়া জন্মাছস, ভালো কেউ তাকাইতেও না। কয়দিন পর আবার কিছু কইরা খাইতে পারবি না। আমি অভিশাপ দিলাম তোরে, ভাতের পানি চোখের পানি এক কইরা খাবি পরের বাড়ি। আমি মুখ চেপে কান্নার শব্দ আটকেই। ভাগ্যিস আমার ভাইটা ঘরে নাই। বয়স কম হলেও সে আজকাল প্রতিবাদ করতে চায়। যদিও থাকতো, সেই উছিলায় আরো কয়েক দফা মারধর হতো। আমি সুদিনের স্বপ্ন দেখি। সেই স্বপ্নে বিভোর হয়ে চাকু হাতে নিয়েও হাতের রক কাটি না। ফ্যানে ওড়না বেঁধেও ঝুলে পড়ি না। আমি মরে গেলে আমার মায়ের দুর্দশা আরো বাড়বে। পাড়া প্রতিবেশী কলঙ্কিত করুক না করুক, আমার বাবাই আমার নামে কুৎসা রটাবে। এতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই মাটি কামড়ে পড়ে থাকি আর রবের কাছে চাইতে থাকি এই জাহান্নাম থেকে আমার আমার মা ভাইয়ের মুক্তি। তাহু, আমার মনে হয় তোর আফ্রিদ ভাইয়াকে সুযোগ দেওয়া উচিত। বেচারা রোজ তোর জন্য দাঁড়িয়ে থাকে, অথচ তুই পাত্তাই দিস না। দেখ সোমা, অযথা কথা বলিস না। এসব প্রেম ভালোবাসা আমার কর্ম না। তুই বেশি আনরোম্যান্টিক। এরকম হ্যান্ডসাম আশিক যদি আমার পেছনে ঘুরত, আমি ঠিকই রাজি হয়ে যেতাম। তুই তো তাকাসও নাই। একদিন খেয়াল করে দেখিস, ভাইয়া আসলেই অনেক হ্যান্ডসাম। এত যখন পছন্দ হয়েছে, জানা গিয়ে বল মনের কথা, পটিয়ে ফেল। আমার মনে হয় না তোকে দেখে কেউ মানা করতে পারবে। তার রুচির দুর্ভিক্ষ দেখে আমার বরং করুণা হয়। সোমা আমার পিঠে চড় দিয়ে বলল, সবসময় নিজেকে এত নিচু ভাবিস কেন? তুই কত সুন্দর আয়নায় দেখেছিস কখনো? তোর চোখে কত মায়া, হাসলে তোকে কি সুন্দর লাগে। তোর ফেস কাটিংও মাশাল্লা দারুণ। এরকম সৌন্দর্যের অধিকারী সবাই হয় না, বুঝলি? আসল লাইনটাই যে মিস করে গেলি পাখি। গায়ের রং যে চাপা তা বললি না। অত চাপাও না যে মেনশন করতে হবে। সত্যি কথা হচ্ছে, আমাকে তুই অনেক ভালোবাসিস। আমাকে দেখার চোখ তোর সুন্দর। তাই বলে তোর বেস্ট ফ্রেন্ড সুন্দরী এই ভ্রান্ত ধারণা প্রচার করিস না। লোকে টিটকারি করবে। তুই বেশি নেগেটিভ, তাহু। নিজেকে নিজেই যদি এমন আন্ডার এস্টিমেট করিস, মানুষ আর কি করবে? মানুষের যা করার তা করবেই। এখন আমি নিজেকে ভালোবাসি কি না বাসি বাদ দে তো, চল ক্লাসে যাই। সোমা মুখ ভার করে আমার হাত ধরে বলল, নিজেকে ভালোবাসতে শেখ, আর কেউ বাসবে এই আশা করিস না। তো করিস না, নিজেকে নিজেই বেস্ট ট্রিট দে। লাইফ তো একটাই। আমি সোমাকে বোঝাতে চাই না আমার আত্মবিশ্বাস কেউ একজন রোজ কি জঘন্যভাবে গুঁড়ো করে। আমার চেহারা নেই, আমাকে ফকিনের ছেলেও নেয়ার রুচি করবে, এমন সব কথা আমার জন্মদাতা কত অনায়াসে বলে। মেয়েরা নাকি জীবনসঙ্গীর মাঝে বাবার প্রতিচ্ছবি কল্পনা করে, বাবার মতো কেয়ারিং হবে, আগলে রাখবে, এমন ভাবনাই নাকি থাকে। আমিও তার ব্যতিক্রম নই।
আমিও ভয় পাই আমার জীবনসঙ্গী যদি বাবার মতো হয়, তার মধ্যে যদি আমার বাবার প্রতিচ্ছবি থাকে, সে যদি আমাকে প্রচুর মারধর করে, আমার জীবন নরক করে তোলে, বাপ মা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমি কিভাবে সহ্য করব সেসব? আমি আম্মুর মতো অত ধৈর্যশীল নই, এত সহনশক্তি আমার নেই। তাই কোনো পুরুষ নিয়ে আমার ফ্যান্টাসির বদলে ভয়টাই বেশি কাজ করে। আমি আমার জীবনে এমন কোনো কিছু জড়াতে চাই না যে আমার মায়ের যন্ত্রণা আরো কষ্টকর করে তোলে। আফ্রিদ কেন, পৃথিবীর কোনো সুদর্শন পুরুষই আমার এই কঠিন তপস্যা ভাঙতে পারবে না। আমার জীবনের একটাই লক্ষ্য, নিজের পায়ে দাঁড়িয়ে এই নরক থেকে বেরিয়ে আসা। বাবা নামক মানুষটার ছায়া কখনো না মারানো। হ্যাঁ, আমি তাকে ঘৃণা করি, প্রচুর ঘৃণা করি। তার প্রতি আমার কোনো মায়া মমতা নেই, টান নেই। এই পৃথিবীর বুকে আমি কারো কাছে তার নামে কিছু বলার সাহস রাখি না। নিজের বাবার নামে কি বলবো? মানুষজন খুব জাজমেন্টাল। তাদের কাছে বাবা মা মানেই ফেরেশতা। ওদের বিরুদ্ধাচরণ করা মানে কুলাঙ্গার সন্তান, অবাধ্য বেয়াদব সন্তান। ছোটবেলায় মার দিয়ে সোজা করে নাই দেখে অবস্থা সহ নানা রকম কথা শোনা। তাই আমার সব অভিযোগ ওপরওয়ালার কাছে তোলা। আমি যা বলার তাকেই বলে রেখেছি। আমার বিশ্বাস আর কেউ না বুঝুক, উনি আমাকে বোঝেন। আমার অনুভূতি, আমার যন্ত্রণা সব তার জানা। তিনি নিশ্চয় আমাকে সাহায্য করবেন। বিচার দিবসে সবকিছুর বিচার করবেন। এই প্রত্যাশায় আমি দিনের পর দিন বেঁচে থাকি। একটা সুদিনের আশায় দুর্দিনগুলো মুখ বুজে সহ্য করি। তারপর হঠাৎ আমার জীবনে একজন আসে। সে আমার জীবনটা সম্পূর্ণরূপে বদলে দেয়। আমার যন্ত্রণার প্রশমনকারী হয়ে এসে প্রতিটি ক্ষতে প্রলেপ লাগিয়ে দেয়। আমার মনে হয় আমার রব আমাকে নিরাশ করেননি। তিনি আমাকে আমার চাহিদার চেয়ে বেশি দিয়েছেন, অনেক অনেক বেশি দিয়েছেন। কৃতজ্ঞতায় আমার মাথা নুয়ে আসে, চোখ ভিজে যায় আনন্দে। মনে হয় আসলেই কষ্টের পর স্বস্তি আসে। সব মেয়েরা বাবার রাজকন্যা হয় না, কেউ কেউ বাবার চোখের বালি হয়। আমি হয়তো সে অভাগীদের দলে। ছোট থেকেই দেখে এসেছি আমার মা চুপচাপ সব সহ্য করে। ওনাকে মারতে মারতে আধমরা করে ফেললেও একবেলা রান্না তার বন্ধ হয় না। এমনকি জ্বরে ভুগলেও মাকে সব করতে হয়। আমার ছোট ভাই হবার পর দেখেছি মাকে দেয়াল ধরে দাঁড়িয়ে হলেও সংসারের সব কাজ করতে হয়েছে। দুবেলা ভাত বেড়ে খাওয়াতে হয়েছে। আমি তাই ভাবতাম সংসার খুবই কঠিন কর্মক্ষেত্র, যেখানে কাজ করা মানুষের কখনো ছুটি হয় না, অসুখ বিসুখ হয় না। এই কাজের প্রতিদান আসুক কি না আসুক, প্রতিটা নারীর শ্রম দেওয়া বাধ্যতামূলক। আমি সব সময় চাইতাম খুব দ্রুত বড় হয়ে যেতে আর মায়ের কাজে সাহায্য করতে। আমার মা যদিও সেটা চাইতেন না, তিনি আমাকে পড়াশোনা করতে বলতেন। রান্নার কাজের চেয়ে পড়ার কাজে ব্যস্ত রাখতে চাইতেন। আর হয়তো দোয়া করতেন আমি যেন দ্রুত বড় না হই। কিন্তু এর কোনোটাই পূরণ হলো না। বয়সের তুলনায় আমার গ্রোথ অন্যদের চেয়ে বেশি হলো। আমি 13-14 বছরেই অনেক বড় হয়ে গেলাম। বড় কাজিনদের চেয়ে হাইটে এত লম্বা হলাম, সবাই ভাবতো আমি সবার বড়। আমার বাহ্যিক এই পরিবর্তন আমার বাবা ভালোভাবে নিলেন না। তিনি এতে ভীষণ বিরক্ত। তার মতে আমাকে অতিরিক্ত যত্নের নামে খাইয়ে খাইয়ে আমার মা বড় করে ফেলেছে। তাই তিনি খুব দ্রুত আমাকে বিয়ে দিতে তোড়জোড় শুরু করলেন। এই ভয়টাই আসলে আমার মা পাচ্ছিল। সেটা আমি তখন বুঝিনি। দেখা যেত যাকে তাকে ধরে আনছে বিয়ে দিতে। সেই দিনগুলো কত দুর্বিষহ কেটেছে বলতে গেলেও চোখে পানি চলে আসে। এক একটা বিয়ে ভাঙতো আর বাসায় মারধর শুরু হতো, সাথে চিৎকার চেঁচামেচি সহ ভাঙচুর তো আছেই। এমন পরিবেশে বড় হওয়ার পর পুরুষ সম্পর্কে আমার ধারণা ভালো হবে না, এটাই স্বাভাবিক। তাই যত সময় যায় আমি ততই পুরুষ বিদ্বেষী কাম বিয়ে বিদ্বেষী হয়ে উঠি। আমার মনে হতো পৃথিবীর সব পুরুষ খারাপ। ওরা সবার কাছে ভালো হলেও স্ত্রীর সামনে ওরা বরাবর অত্যাচারী। এরা অকৃতজ্ঞ, নিজেকে মনিব ভাবে, রিজিক দাতা ভাবে। এরা ভাবে এদের জন্যই আমরা খেয়ে বাঁচতে পারি, নয়তো না খেয়ে মরতে হতো। তাই ওরা ওদের ইচ্ছে মতো মারধর করার অধিকার রাখে, গালিগালাজ করার অধিকার রাখে। আমি কতবার শুনেছি, বলেছে উনি খাওয়াই দেখেই খেতে পারছি, নয়তো শরীর বেঁচেও ভাত জুটত না আমার। সেদিন ঘেন্নায় শুধু চোখের পানি ফেলেছি। বাবা হয়ে মেয়েকে কেউ এত নোংরা কথা বলতে পারে, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। অবশ্য আমার কল্পনার বাইরেই সব করত তিনি। আমি প্রতিবার নিত্য নতুন যন্ত্রণায় কাঁদতাম। মানুষ নাকি দুঃখ সইতে সইতে একসময় পাথর হয়ে যায়। আমি কেন পাথর হচ্ছিলাম না সে অভিযোগও করতাম রবের কাছে। আমার কথাগুলো শুনে আপনাদের কার কাছে কেমন লাগছে জানি না, তবে ভুক্তভোগী ছাড়া আমার এই যন্ত্রণার গভীরতায় কেউ পৌঁছাতে পারবে না, স্বাভাবিক। আম্মুকে আমি প্রায়ই বলতাম, চলো না আমরা সেপারেট হয়ে যাই, এই জাহান্নামে আর কতদিন পড়বা। আম্মু বেশিরভাগ সময় কোনো প্রতিক্রিয়া করতো না, মাঝে মধ্যে বলতো, কই যাবি, কার কাছে যাবি? বাপ ছাড়া আশ্রয় পাবি কই? মাথার ওপর বাপের ছায়া না থাকলে
এই পৃথিবীতে কোনো দাম আছে? উল্টা এই বয়সে কলঙ্কের বোঝা চাপবে মাথায়। সবাই কত কথা রটাবে। আমি বিরক্তি গলায় বলি, আজ যদি উনি মরে যাইতো বা বাপ না থাকতো, আমরা পৃথিবীতে কি বাঁচতাম না? এই পৃথিবীতে কেউ কাউকে ছাড়া মরে না। এমন অনেক মানুষ আছে যার বাপ নাই। ওরা কি টেকে নাই? ওরা কি বেঁচে থাকে নাই? তোর আছে তো তাই বুঝতাছস না। যার নাই তারে গিয়ে জিজ্ঞেস করিস, তাহলে উত্তর পাবি। এরকম থাকার চেয়ে না থাকাই ভালো ছিল। অন্তত ডেইলি আতঙ্ক নিয়ে বাঁচতে হতো না। তো বিয়ে করে পরের বাড়িতে চলে যা না। ভালো একটা ছেলেকে বিয়ে কর। তোর বাপ তো বলেছে রিক্সাওয়ালা ধরে আনলেও রাজি হবে। তা তো হবেই। আমাকে কেউ বিয়ে করলেই তোমার স্বামী বাঁচে। এসব কি ধরনের কথা তাহু? বাপকে নিয়ে কেউ এভাবে কথা বলে? আমি বলি কারণ আমি খারাপ মেয়ে। মা আমার দিকে বিরক্ত মুখে তাকান। আমি আর কিছু না বলে রুমে চলে আসি। আকাশে বেশ ঘটা করে কালো মেঘ জমা হচ্ছে। আগামী কিছুদিন টানা বর্ষণ হবে হয়তো। বৃষ্টি হলে আমার বাসা থেকে বের হতে মন চায় না, কিন্তু টিউশন মিস দেওয়া অসম্ভব না। তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়ি। আমার বিয়ের প্রতি অনীহা দেখে মা আর নানু সবসময় আতঙ্কে থাকতেন। তাদের মতে আমি বিপথে চলে যাব, আমার ভবিষ্যৎ কঠিন হয়ে যাবে। তাই বিয়ে করা সুন্নত, নয়তো দিন পূর্ণ হয় না। বাবা মায়ের পাপের বোঝা বাড়ে প্রভৃতি ইমোশনাল ও রিলিজিয়াস ব্ল্যাকমেল করে আমার মা আর নানু আমাকে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করেন। শুধুমাত্র ওনাদের মুখের দিকে চেয়ে আমি 22 বছর বয়সী 3 অক্ষরের শব্দ বলে সম্পূর্ণ অচেনা মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমার বিশ্বাস ছিল আমার আল্লাহ আমাকে নিরাশ করবেন না। তার উপর ভরসা করেই আমি বিয়ের ফোবিয়া বাক্সবন্দি করে নতুন জীবনে পদার্পণের দুঃসাহস করি। বিয়ে নিয়ে মেয়েদের যত কল্পনা জল্পনা থাকে, আমার সেসব কিছুই ছিল না। তবে হ্যাঁ, ভয়ঙ্কর কল্পনা ঠিকই ছিল। আমিও ধরে নিয়েছিলাম মায়ের মতো শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার আমাকেও আজ থেকে হতে হবে। বিদায়ের আগ মুহূর্তে আমার নানি শুধু একটা কথাই বলেছে, বাসর রাইতে জামাই ঘরে ঢুকলেই পায়ে ধরে সালাম করবি, 2 রাকাত নামাজ পড়বি, এরপরে কোনো রাও করবি না, যেমনে চাইবো তেমনে সাড়া দিবি, খবরদার কোনো বেয়াদবি করবি না কইলাম। আমি নিজেকে মানসিকভাবে সেভাবেই প্রস্তুত করছিলাম। ফুল দিয়ে সাজানো ঘরের মধ্যমণি হয়ে বসে অপেক্ষা করছিলাম আমার নতুন মনিবের, যাকে সন্তুষ্ট করে নিজের ভরণ পোষণের বন্দোবস্ত নিশ্চিত করা যায়। কান্না করতে করতে চোখ ফুলে ঢোল হয়ে আছে, সাথে মাথা ব্যথা। ঘুমের তোপে চোখ বুজে আসছিল, কিন্তু ভয়ে ঘুমাতে পারছিলাম না। বসে বসে ঝিমাচ্ছিলাম বলতে গেলে। দরজার শব্দ শুনে আমি নিভু নিভু দৃষ্টিতে তাকাই। অবজব দেখে বুঝলাম তিনি এসেছেন। দ্রুত উঠে কদম বসিয়ে করতে গিয়ে শাড়ির কুচিতে পা পেঁচিয়ে হোঁচট খেয়ে পড়ি। তিনি আমার 2 বাহু আঁকড়ে তুলে গম্ভীর গলায় বললেন, এরকম হুড়মুড় করে ফ্লোরে লুটিয়ে পড়লে কেন? আমি কাছুমাছু হয়ে বললাম, শাড়ির জন্য হোঁচট খেয়েছি। সেটা তো দেখেছি, উঠে এলে কেন তা জিজ্ঞেস করলাম। নানু বলেছেন আপনাকে কদম বুশি করতে, তাই। মুখে সালাম দেওয়াই সুন্নত, কদম বুচি করার রেওয়াজ মানতে হবে না। তাছাড়া আমি সালাম দিতাম, তুমি এমন ঝড়ের গতিতে এসেছো, কিছু বলার সুযোগ পাইনি। সরি। সরির কি আছে? পায়ে ব্যথা পেয়েছো কিনা বলো। না, ঠিক আছে। এখনো মেকআপ উঠাওনি যে? এত ভারী সাজে গরম লাগে না? ফ্রেশ হয়ে অজু করে এসো। আমি গহনাগাটি খুলে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। আগে কখনো এমন ভারী মেকআপ না করায় পানি দিয়ে চোখ মুখ মুছতে গিয়ে সব লেপটে কালো করে ফেলেছি। মাথাতেই ছিল না এসব কৌশল খাটিয়ে করতে হয়। ফেস ওয়াশ ঘষতে ঘষতে চোখ জ্বালাপোড়া করতে শুরু হয়েছে। বহু কষ্টে কালো ভাব দূর করে চুলের দিকে হাত বাড়ানোর সাহস হলো না। অজু করে বের হয়ে দেখি উনি বিছানায় সব ফুলের পাপড়ি ছেড়ে একপাশে রেখেছেন। গহনাগুলো বক্সে গুছিয়ে ফেলেছেন। আমাকে দেখে বললেন, সময় কাটছিল না, তাই সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। মেকআপ তুলতে বেশি ঝামেলা হয়েছে নাকি? মেকআপ রিমুভারের কথা ভুলে গিয়েছিলাম, তাই গন্ডগোল হয়ে গিয়েছিল। তিনি জায়নামাজ বিছিয়ে বললেন, 2 রাকাত নামাজ আদায় করে নাও। আমি ওনার পিছনে দাঁড়িয়ে পড়লাম। নামাজ শেষে উনি আমার দিকে ঘুরে বসলেন। আমার 2 হাত ধরে কিছুক্ষণ স্থির রইলেন। তারপর আমার কপালে চুমু দিয়ে মুচকি হাসলেন। আমি লজ্জায় চোখ নামিয়ে রেখেছিলাম পুরোটা সময়। তিনি আমার চিবুক তুলে বললেন, আমি যদি তোমাকে আসল নামে ডাকি কোনো আপত্তি থাকবে? তানহা নামটা কেমন একাকিত্বের আভাস দেয়, কিন্তু তুমি তো একা নও। আজ থেকে আমি তোমার পাশে আছি। আল্লাহ চাইলে এই জীবনের পাশাপাশি পরবর্তী জীবনেও একসাথেই থাকবো। এই দীর্ঘ সফরের সঙ্গী যার আছে সে তানহা থাকে বলো। আপনার যে নামে ডাকতে ভালো লাগে সেই নামেই ডাকতে পারেন। আমার উপর আপনার পূর্ণ অধিকার আছে। তিনি পকেট হাতে একটা বক্স বের করে বলল,
মোহরানা পরিশোধে প্রাপ্ত পূর্ণ অধিকার গ্রহণের প্রেক্ষিতে অনুমতি চাইনি জনাবা। ব্যাখ্যা শুনে অনুমতি দিবেন কিনা তা বলুন। জি, অনুমতি দিলাম। বেশ, তবে আমি তোমাকে হুমায়রা বলেই ডাকবো। তোমার নাম দেখেই প্রথম আমার কি মনে হয়েছিল জানো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি আয়েশাকে আদর করে হুমায়রা বলে ডাকতেন। যদি নসিবে থাকো তবে তুমিও আমার হুমায়রা হবা। কি সৌভাগ্যই না হবে আমার। নাম দেখেই নিজেকে সৌভাগ্যবান ভেবে ফেলেছেন? হ্যাঁ, অবশ্যই। অনেক ভেবে চিনতে গিফট রেডি করেছি। দেখো তো খুলে পছন্দ হয় কিনা। আমি বক্স খুলে দেখি একটা গোল্ড পেন্ডেন্ট, ইনফিনিটি সাইনের মাঝে হার্ট শেপ কানেক্ট করা, সেখানে ডায়মন্ডের স্টোন দিয়ে লেখা সোলমেট। বাহ, অনেক সুন্দর তো। আলহামদুলিল্লাহ, পছন্দ হয়েছে তাহলে। মে আই? বলে উনি হাত বাড়ালেন গলার দিকে। আমি গলার চেনটা খুলে তার হাতে দিলাম। সেই চেনে পেন্ডেন্ট ঢুকিয়ে আমার গলায় পরিয়ে দিলেন। বিশ্বজয়ের হাসি দিয়ে বললেন, মাশাআল্লাহ, অনেক মানিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। তিনি আমার কোলের ওপর মাথা রেখে বললেন, ধন্যবাদ না দিয়ে দোয়া করে দিবা যাতে তোমাকে সব সময় খুশি রাখতে পারি। আমাকে যেন তোমার অপরাধী হিসেবে হাসরের মাঠে দাঁড়াতে না হয়। তার এই কথা শুনে আমার চোখে অনাকাঙ্ক্ষিতভাবে পানি চলে আসে। আমি জানি না এত আবেগে আমি কবে হলাম, কিংবা কারো কথা এত আপ্লুত হওয়া যায় কিনা সেই আনন্দে চোখে পানি চলে আসে। কিছুক্ষণের আলাপে মানুষকে চেনা যায় না, এ কথা সত্যি। তবে কিছু মানুষ অল্পতে আপন মনে করানোর ক্ষমতা রাখে, তাকে দেখে সেটারই প্রমাণ পেলাম। আমি ওনার চুলে বিলি কাটতে কাটতে বললাম, আপনি বরং আমার জন্য দোয়া করে দিন, আমি যেন আপনার মন মতো হতে পারি, আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি। সেটা তুমি খুব সহজেই পারবে ইনশাআল্লাহ। ও নিয়ে আমার চিন্তা নেই। তবু দোয়া যখন চাইলে দোয়া করে দিলাম। আল্লাহ তোমাকে সুখী করুক, অনেক সন্তানের জননী করুক। আমি লজ্জায় দু হাতে মুখ লুকালাম। উনি আমাকে টেনে নিজে বুকে নিয়ে বললেন, আজকে অনেক ধকল গেছে, শান্তিতে ঘুমিয়ে নাও। রাত এমনিতেই দ্রুত ফুরিয়ে যায়। আমি মুগ্ধ হয়ে মানুষটাকে অনুভব করছিলাম। জীবনে প্রথম কোনো পুরুষের সান্নিধ্য যেমন মন অস্থির করেছে, অস্বস্তিকরভাবে হৃদয় স্পন্দন বাড়িয়েছে, সেই সাথে একরাশ ভালো লাগা ও মুগ্ধতার মিলে সে এক অন্যরকম অনুভূতি জন্মেছে বলা বাহুল্য। ক্লান্তিতে কখন ঘুমের দেশে হারিয়েছি মনে নেই। ভোরে নামাজ শেষে উনি বললেন, হুমায়রা হাঁটতে বের হবে? কেউ কিছু বলবে না বের হলে? কে কি বলবে? না মানে প্রথম দিন তো, তাই আর কি। আরে চলো তো, কেউ কিছু বলবে না। বলেই তিনি আমাকে বাইরে নিয়ে গেলেন। আবছা আলোয় আমরা বাড়ির চারপাশে হাঁটতে লাগলাম। সূর্যিমামা তখনও আলো ছড়ায়নি। পূর্ব আকাশে কেবল রক্তিম আভা ছড়াচ্ছিল। ধীরে ধীরে আলো ফুটতে শুরু করলো। তিনি বললেন, চা খেতে পছন্দ করো? হ্যাঁ, আপনি বসুন, আমি বানিয়ে আনি। দারুণ প্রস্তাব, তবে খালি পেটে খাবো না। তুমি ভেতরে গিয়ে বসো, আমি একটা দৌড় দিয়ে আসি। ফেরার পথে নান রুটি আনবো। গরুর গোশত নিয়ে নান রুটি সেই মজা লাগে। তুমি নান রুটি খাও তো, নাকি পরোটাও আনবো? নান রুটি হলেই হবে। আচ্ছা। আমি ভেতরে ঢুকে দেখি মুরব্বী অনেকে উঠে গেছেন। আমাকে দেখে শাশুড়ি মা এগিয়ে বলল, আমাদের নতুন বউ দেখি সবার আগে উঠেছে। হাঁটতে বেরিয়েছিল বুঝি? তার তাশরিফ কোথায়? উনি বাহিরে গেছেন, বলেছেন ফেরার পথে নান রুটি আনবেন। আচ্ছা, তাহলে ফ্রিজ থেকে গোস্ত বের করে গোস্ত গরম করো, আর চায়ের পানি বসাও। জি আচ্ছা। চিনি বাদে চা বানাবে। অনেকে ডায়াবেটিসের রোগী, তো যার লাগবে সে চিনি মিশিয়ে খাবে। আচ্ছা। আমি চায়ের পানি বসাতেই চারিদিকে শোরগোল পড়ে গেল, নতুন বউ চা বানাচ্ছে। মিস করতে না চাইলে সবাই ওঠো। বুঝলাম এইটুকুতে হবে না, তাই বড় কেতলিতে পানি বসিয়ে চা পাতার বয়াম খুঁজছি। ইতোমধ্যেই কিশোরী বয়সে মেয়েরা খুব উৎসাহ নিয়ে রান্নাঘর দখল করে ফেলেছে। এই বয়সী মেয়েরা অল্পতেই হাসতে হাসতে লুটিয়ে পড়ে। তাদের হাসির তালে আশেপাশের সবাইও আনমনে হেসে দেয়। আমিও হাসছি আর চা বানিয়ে কাপে ঢেলে বাকিটা ফ্লাক্সে রেখেছি। টেবিলের সোফায় মোড়ায় যে যেখানে বসার জায়গা পেয়েছে বসে গেছে, অথচ আমার ওনার কোনো খবর নেই। মা কয়েক পদের বিস্কুট, মিষ্টি, নিমকি সহ নানা রকম নাস্তা দিয়ে চায়ের পর্ব সরানোর চেষ্টা করলেন। সবাই যে এত তাড়াতাড়ি উঠবেন উনি আশা করেনি, তাই রুটি বা পরোটা বানানোর সুযোগ হয়নি। উনি এসে ভূত দেখার মতো চমকে বললেন, এটা কি হলো? আমার আগে আমার বউয়ের বানানো চা সবার খাওয়া হয়ে গেছে। দিস ইজ নট ফেয়ার। কিরে, তোরা আজ এত সকালে উঠলি? অন্য সময় তো 10টার আগে তোদের ঘুমই ভাঙে না। তার কথা শুনে সবাই হাসতে হাসতে বলল, তুই এত লেট লেটিভ হলে আমাদের কি করার? আমি লেট লতিফ না, বলো যে তোমরা সবাই আজকে রূপ বদলে ফেলেছো। নাফিসা বলল, ভাবি, ভাইয়া চা দাও তো। বেচারা তোমার চা খেতে না পারার দুঃখে কান্না করে দিচ্ছে। দেখো,
আরমান, তবে যাই বলিস ভাইয়া, ভাবি চা যা মজার বানায় না, সেরা। সবাই খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল। আমি ওনার জন্য নাস্তা নিয়ে টেবিলে রাখতেই তিনি বললেন, তুমি আমাকে ফেলে খেয়ে ফেলেছো বলিও না প্লিজ, তাহলে এবার মিনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি বহু কষ্টে হাসি আটকে বললাম, আপনি এত পাগলামি করতে জানেন, আমি কল্পনাও করিনি। পাগলামি করলাম কই? কোথায় ভেবেছি দুজন নিরিবিলিতে একসঙ্গে বসে নাস্তা খাবো, এসে দেখি মাছের বাজার বসে গেছে। মাথা নষ্ট হবে না বলো? গতকাল সকালেও 9টা অবধি কেউ ওঠেনি, আর আজ? ওরা আনন্দ করতে ভালোবাসে, তাই সুযোগ পেলেই হইচই করে। এখন আর কথা না বলে খাওয়া শুরু করুন। ওদের লাই দিও না, মাথায় চড়ে বসবে। সব কয়টা ফাজিলের হাড্ডি সাবধান করে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি মনে মনে ভাবি, এত মিষ্টি একটা পরিবার আমার কপালে জুটলো কিভাবে কে জানে। আমাদের বাসায় সব সময় দেখেছি আব্বু নাকের ডগায় রাগ নিয়ে বসে থাকেন, আর আমরা সবাই ভয়ে তাকে এড়িয়ে পালাই। পারলে ওই সময় বাসায় না থাকাই শ্রেয়, কেননা রুমে চুপচাপ বসে থাকলেও বকা শোনা লাগে। সারাদিন রুমে কি করি, আবার কাজ করলেও বলে তাকে দেখানোর জন্য কাজ করছি। এই যেন জলে কুমির ডাঙায় বাঘের মতো অবস্থা। আমি আর ভাই তাই ছুটির দিনে পড়ে মহা ঝামেলায়। মানুষ ছুটি পেলে আরাম করতে বা বাসায় ঘুমাতে পছন্দ করলেও আমাদের কাছে ছুটির দিন মানেই সিংহের গুহায় আটকা পড়ার মতো ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু আমার শ্বশুরবাড়ির চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমার শ্বশুর ভীষণ ঠান্ডা মানুষ। তার সামনে ছোট বড় সবাই হৈ হুল্লোড় করে বাড়ি মাথায় তুললেও তিনি কোনো শব্দ করেন না। চুপচাপ এমনভাবে পত্রিকা পড়েন যেন এইসব কিছুই না। আমার ননদ দেবর তো বাবার সামনেই বলতে থাকে কে লাভ ম্যারেজ করবে তো কে অ্যারেঞ্জ। জুম্মাবারে তিনি 3 ছেলেকে 10টা 11টার দিকে নিয়ে রান্নাঘরে ঢুকে যান। রান্না শেষে সব ছেলেদের নিয়ে নামাজ পড়ে এসে ওরা সবাই মিলে বাড়ির মেয়েদের খাবার পরিবেশন করেন। ওনার মতে এই দিনটা হচ্ছে আমাদের তথা মেয়েদের ছুটি, তাই সবাই আগ্রহ ভরে অপেক্ষা করে কবে শুক্রবার আসবে আর বাবার হাতে রান্না খাবে। আমার শাশুড়ি আবার একটু রাগী ভাব ধরে রাখার চেষ্টা করেন। ছেলে মেয়েদের শাসন করার লক্ষ্যে গুরুগম্ভীর থাকলেও ওনার সঙ্গে মনের কথা বলতে কারোই ভয় লাগে না। ওরা ওদের সব কথা বন্ধুর মতো করে বাবা মায়ের কাছে বলে। এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আসলে বাবা মায়ের মতো আপন কেউ হয় না। ওদের কাছে যে সুপরামর্শ আমরা পাবো অন্যদের কাছে তা নাও পেতে পারি। সবচেয়ে বড় কথা, ওনারা আমাদের ক্ষতি চাইবেন না। তাই আমার মনে হয় ছেলেমেয়েরা যদি তাদের আস্থাস্থল ভাবতে পারে তবে বেপথে পা বাড়ানোর সম্ভাবনা অনেকখানি কমে যায়। বাবা কখনো খালি হাতে বাসায় ফেরেন না, রোজ হাতে করে কিছু না কিছু নিয়ে আসবেনই। বিশেষ করে 2 মেয়ের জন্য চকলেট, চিপস, আচার সহ নানা রকম জিনিস। আমি আসার পর থেকে আমার জন্য আনেন। কিছুদিন আগেও আমি ভাবতাম এসব খাওয়ার বয়স আমার চলে গেছে, কিন্তু বাবা এমন ভাবে এসব করেন মনে হয় আমরা এখনো খুকি। আমার দিনগুলো অনেক ভালো কাটছিল, আলহামদুলিল্লাহ। একদিন আশিফ হন্তদন্ত হয়ে রুমে ঢুকে বলল, হুমায়রা, দ্রুত ব্যাগপত্র গুছিয়ে নাও, কিছুক্ষণের মধ্যেই বের হতে হবে। আমি ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম, এখন কোথায় যাব? আরে এত প্রশ্নের উত্তর দেবার সময় নেই, 6-7 দিন পরার মতো কাপড় নাও, কুইক। বলেই সে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। আমি কি নিব না আগামাথায় কিছু বুঝতে পারছিলাম না। আন্দাজে কিছু কাপড় চোপড় লাগেজে ভরে দ্রুত রেডি হয়ে নিলাম। সে ফোনে কথা বলতে বলতে রুমে এসে লাগেজ নিয়ে বের হতে ইশারা দিল। আমি তার পিছু পিছু নিচে নামতেই মা বললেন, সাবধানে থাকবি আর রাত বিরাতে বের হবি না, দিনকাল ভালো না, মাথায় রাখিস। আমি তাদেরকে বিদায় জানিয়ে গাড়িতে বসলাম, অথচ জানি না গন্তব্য কোথায়। সে ড্রাইভ করতে করতেও কতজনের সঙ্গে কথা বলে যাচ্ছে। প্রায় 20 মিনিট পর সে ফ্রি হয়ে বলল, তোমাকে দৌড়ের উপর নিয়ে আসার জন্য খুব সরি। আসলে হঠাৎ মাথায় ভূত চেপেছে, ট্যুরে যাব। বন্ধুদের বলে সব ম্যানেজ করছিলাম, তাই কথা বলার ফুরসত পাইনি। কোথায় যাচ্ছি? সেন্ট মার্টিন। সিরিয়াসলি? হ্যাঁ, তুমি বললে না তোমার অনেক শখ সেন্ট মার্টিনে চন্দ্রবিলাস করার। আকাশে দেখলাম একাদশীর চাঁদ, তাই ভাবলাম এটাই মোক্ষম সময় সেখানে যাওয়ার। আমি বিস্ময়ের চোখ বড় বড় করে তার দিকে চেয়ে রইলাম। কোন দিন এমনি এমনি কথায় কথায় এটা বলেছিলাম নিজেরই মনে নেই, তার ঠিকই মনে আছে। কিন্তু আমি যে স্যান্ডেল নিলাম না, নীল সাদা হাই শাড়িটাও নিলাম না। আগে বলবেন না? ধুর। আরে এত টেনশনের কি আছে, ওখানে গিয়ে কিনে নিবে। টুরিস্ট স্পটে সবকিছুর দাম বেশি নেই, তাছাড়া যা আছে তা আবার নতুন করে কিনে অপচয় করার মানে হয় না। আচ্ছা যাও, আমি তন্ময়কে বলবো পার্সেল করে পাঠিয়ে দিতে। হ্যাপি? আমরা রাত 10টার মধ্যেই কক্সবাজার পৌঁছে গেছি। আমাদেরকে রিসিভ করতে আনোয়ার ভাই এলেন। হেসে বললেন, তুই শালা কখনোই মানুষ হবি না, কত কষ্টে তোর জন্য রুম ম্যানেজ করেছি জানিস? বন্ধু আছিস কোন কাজে?
দেখেছেন বাপি, কৃতজ্ঞতা নাই বান্দার কাছে। নেহাত আপনাকে নিয়ে বেড়াতে আসবে বলেছে বলে, নয়তো ওকে আজ বিচে ঘুমাতে দিতাম। আমার কোনো প্যারা নাই, আমি নিশ্চিন্তে ঢেউয়ের শব্দ শুনতে শুনতে ঘুমাইতাম। ভাইয়া আমাদেরকে রুমের চাবি দিয়ে বলল, আজকের রাতটা কষ্ট করে এই রুমটা ম্যানেজ কর, আমি চেষ্টা করব আরো বেটার দিতে। অন সিজন তো হিউজ কাস্টমার হ্যান্ডেল করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা বুঝছি, তুইও বহুত বিজি। আমি রুমে ঢুকে বললাম, এত সুন্দর রুম দিয়েও ভাইয়া এত অস্বস্তি বোধ করছিল। ছেলেটা খুব আন্তরিক, বুঝলে, পারে না যে কলিজাটা খুলে দিয়ে দিতে। আমার একদম পিচ্চিকালের দোস্ত বলে কথা। বাহ। হুমায়রা, রাতে কি খাবে বলো, অর্ডার করে দেই। আপনার পছন্দ মতো কিছু নিন, আমার বিশেষ খিদে নেই। বললেই হলো, খিদে নেই? তুমি ফ্রেশ হয়ে নাও, আমি বাসায় কল করে বলছি পৌঁছানোর কথা। ডিনার শেষে বেলকনিতে বসে ঢেউয়ের গর্জন শুনছিলাম। উনি পেছন থেকে জড়িয়ে ধরে বললেন, রাতে সাগর দেখেছো? না। চলো তাহলে দেখে আসি। এত রাতে? বিপদ আপদ হবে না? তুমিও না বেশি ভীত, এখানে সিকিউরিটি আছে বলেই বলছি। তোমার কি মনে হয় আমি তোমাকে অনিরাপদ জায়গায় নিব? না, সেটা বলিনি, কখনো রাতে যাইনি তো, তাই জানি না। চলো তাহলে। রাতে সমুদ্র বিলাস সম্পর্কে সবসময় শুনেছি, সিনেমায় দেখেছি, রিয়েলে কখনো এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়নি। আশেপাশে তাকিয়ে দেখলাম অনেকেই আছে। আমি একাই এতদিনের বোকার রাজ্যে বাস করেছি। রাতে সাগর পাড়ে যাওয়া যায় না। তাসিফ আমার হাতে হাত রেখে নরম বালিতে হাঁটছে আর নানান কথা বলছে। আমি মনোমুগ্ধ হয়ে তার কথা শুনছি। হঠাৎ সে দাঁড়িয়ে বলল, হুমায়রা, লেট মি ক্রিয়েট দ্য বেস্ট মেমোরি। বলেই সে আমাকে কোলে তুলে নিল। আকাশে চাঁদ, সামনে বিশাল জলরাশি, তার দিয়ে একটা নবদম্পতি। এত সুন্দর একটা মোমেন্ট আমার জীবনে তৈরি হবে আমি কল্পনাও করিনি। মনে মনে আফসোস হচ্ছিল, এই মুহূর্তের স্মৃতি ক্যামেরাবন্দি করা হলো না। আমি তাশরিফের গলা ছড়িয়ে কানের কাছে বললাম, আপনি আমার জীবনে আল্লাহর দেয়া সেরা উপহার। আমি পুরো জীবনেও হয়তো আপনাকে পাওয়ার কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না। সে হেসে বলল, আমি চাই আমাদের জীবনের সায়ান্নে এসেও তুমি একই কথা রিপিট করতে পারো। পরের দিন দুপুরে উনি পার্সেল নিয়ে রুমে ঢুকে বলল, নাও তোমার হাওয়াই শাড়ি চলে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সেন্ট মার্টিন যাব কখন? কাল সকালে ইনশাল্লাহ। আমাদের সঙ্গে আরো 4 জন যাবে, তাদের জন্য ওয়েট করছি। আরো 4 জন? হ্যাঁ, আমার ফ্রেন্ড আর ওদের ওয়াইফ। আমি তোমাকে নিয়ে বেড়াতে এসেছি শুনেই ওরাও চলে এসেছে। দল বেঁধে ঘুরতে মজা বেশি, তাই কেউই সুযোগ হারাতে চায় না। তুমি টেনশন করো না, ওরা সবাই খুব ভালো, আর প্রাইভেসি নষ্ট হবে না। চন্দ্রবিলাস তুমি আর আমি একাই করব। আমি সেটা বলিনি। বলনি, তবু ক্লিয়ার করলাম। বিকেলে বিচে গিয়ে আমি ঝিনুক কুড়িয়েছি, বালিতে নাম লিখেছি, তাশরিফের কাঁধে মাথা রেখে ঢেউ গুনেছি, তারপর সি ফুড ট্রাই করেছি। চাউমিনে বেবি অক্টোপাস দেখে আমার মনটাই খারাপ হয়ে গেল। আহারে, ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা রক্ষা দিলাম না, গোগ্রাসে সাবার করছি। আমার এমন কথা শুনে তাশরিফ হাসতে হাসতে শেষ। আমি গাল ফুলিয়ে বললাম, আপনি এভাবে হাসছেন কেন? আহা, রাগ করছো কেন? এরকম ভাবলে তুমি কিছুই খেতে পারবে না। হালাল খাবার আল্লাহ আমাদের জন্যই সৃষ্টি করেছেন। আমরা খাবো না তো কে খাবে? মন খারাপ করো না। সেন্ট মার্টিনে যাওয়ার পথে দেখলাম স্টিমারের চারপাশে গাংচিল উঠছে। এত সুন্দর পাখিগুলো দল বেঁধে উঠছে, দৃশ্যটা ভীষণ মনোরম। সবাই ভিডিও করায় ব্যস্ত থাকলেও আমি মনোযোগ দিয়ে ব্যাপারটা উপভোগ করছিলাম। আল্লাহর সৃষ্টি যত দেখি ততই মুগ্ধ হই। এত নিপুণভাবে তিনি সবকিছু সৃষ্টি করেছেন, প্রশংসা না করে উপায় নেই। রুমানা ভাবি ও তাহমিনা ভাবি সেলফি প্রিয় মানুষ। তারা নানা ভঙ্গিতে সেলফি তুলতে তুলতে শেষ। আমাকে মাঝে মধ্যে তাদের দলে টেনে নেয়। আমি ভদ্রতার হাসি দিয়ে 2-1টা ছবি তুলে কেটে পড়ি। আসলে ওনারা দেখতে খুব সুন্দর আর মডার্ন। তাদের সামনে নিজেকে বেমানান মনে হয়, যদিও ওনাদের আচার আচরণে কোনো প্রভাব দেখা যায়নি, কিন্তু নিজেই অস্বস্তি লাগে। রেজোর্টে গিয়ে আমাকে বিছানায় শুয়ে যেতে দেখে তাশরিফ ভরকে গেল। চিন্তিত গলায় বলল, কি হয়েছে, তোমার শরীর খারাপ লাগছে? জানি না, খুব টায়ার্ড লাগছে, একটু ঘুমাবো। কোনো অসুবিধা হলে বলিও, আমি আছি তো। উনি জানালার পর্দা টেনে ঘর অন্ধকার করে চলে গেলেন। আমি মন খারাপ করে শুয়ে রইলাম। এই মুহূর্তে নিজেকে পরশ্রী কাতর বলতেও বিরক্ত লাগছে। ওরা সত্যি অনেক সুন্দর, সে তুলনায় আমি কিচ্ছুই না। তাশরিফের বন্ধুরা সবাই খুব হাই কোয়ালিটিফাইড, তাদের ওয়াইফরাও সেরা। তাশরিফ নিজেও দারুণ, লম্বা চৌড়া সুদর্শন ছেলে। ভিড়ের মাঝে তার দিকে যে কারো চোখ আগে পড়বে এমন আকর্ষণীয় চেহারা, মাশাআল্লাহ। কিন্তু আমি সেরকম নই। গায়ের রং না কালো না ফর্সা, মাঝে মাঝে এক স্কেল নিচে বলা যায়।
কবি লেখকরা স্নেহ করে এই রঙকে মায়াবতী নাম দেয়। চেহারায় আহামরি সৌন্দর্য নেই, তবে কাছের মানুষরা বলে অগ্রাহ্য করার মতো নেই। আমি নিজেকে নিয়ে কখনোই আত্মবিশ্বাসী ছিলাম না, এখনো নই। তবে এটা সত্যি, তাসিফ আমার জীবনে আসার পর নিজেকে নিয়ে ভাববার ফুরসত পাইনি। সে এমনভাবে ট্রিট করতো, নিজের খুঁতের কথা ভুলেও বসেছিলাম। আজ ওদের মাঝে নিজেকে আবিষ্কার করার পর না চাইতেও মন খারাপেরা জিকে বসেছে। সেটা না দেখতেই ঘুমানোর বাহানায় একাকিত্ব বেছে নিয়েছি। মাথা ভর্তি ওভার থিঙ্ক নিয়ে ঘুম আর জেগে থাকার মাঝামাঝি স্তরে ঝুলতে ঝুলতে কাঁধের কাছে গরম নিঃশ্বাস টের পেতেই চমকে ঘুরে ফিরি। তাকিয়ে দেখি তাসিফ। স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, আপনি? সে আমার গলায় নাক ডুবিয়ে জড়িয়ে ধরে বলল, বউকে রুমে রেখে মিসকিনের মতো ওদের মাঝে বসে থাকতে বলছো? তাই না? তুমি যদি জানতে বউ ছাড়া জীবন কত কঠিন তবে বুঝতে। আপনারা ছেলেরা এত হাহুতাশ কিভাবে করেন বলুন তো? বিয়ের আগে মেয়েরা জামাই নিয়ে এত ঢং করে না, যতটা আপনারা করেন। তুমি করনি বলছো? হ্যাঁ, করিনি। তাহলে তো আরো ভালো সংযমী নারী। আপনি একদম বেশি। আমাকে ঘুমাতে দিন। ঘুমাও না, না করেছে কে? এভাবে পেঁচিয়ে রাখলে ঘুমানো যায়? কেন যাবে না? তোমার অভ্যাস করা উচিত। আমি এভাবে সবসময় আষ্টে পৃষ্ঠে থাকবো। অগত্যা কিছু না বলে চোখ বুজে থাকাই শ্রেয় মনে হলো। কতক্ষণ ঘুমিয়েছি হিসেব নেই। কানের কাছে অনবরত রিংটন বাজতে থাকায় বাধ্য হয়ে কল রিসিভ করতে ওঠাই লাগলো। ওপাশ থেকে আম্মু চেঁচিয়ে বললেন, কতক্ষণ ধরে কল করছি, ধরিস না কেন? টেনশনে আমার জান চলে যাচ্ছিল। ঘুমেছিলাম, তাই বলতে পারি না। এই অসময়ে ঘুম? কাজকর্ম না করে এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছিস, কেউ কিছু বলে না? তুই দেখি আমার নাম খারাপ করছিস। আমি বাসায় নেই তো, তোমার জামাইয়ের সাথে বেড়াতে এসেছি সেন্ট মার্টিন। আম্মু দ্রুত টপিক পাল্টে বলল, কবে গেছিস? 2 দিন হলো। কেন কল করেছো? তোর মামা মামিরা বেড়াতে আসছে, বলতেছিল তোর কথা, তাই ভাবছি বলবো জামাইকে নিয়ে আয়। ওনাদের থাকতে বলো কটা দিন। আমরা 4 থেকে 5 দিনের মধ্যেই চলে আসবো ইনশাল্লাহ। তাড়াহুড়োর দরকার নেই, গেছিস যখন ভালো মতো ঘুরে নে। ওরা থাকবে কিছুদিন, সমস্যা নেই। আচ্ছা, ওনাদেরকে আমার সালাম দিও। আমি ফিরলেই দেখা করব। আচ্ছা। তাসরিফকে পাশে না দেখে আমি উঠে ফ্রেশ হয়ে খুঁজতে বের হলাম। ক্ষুধায় পেটের ভেতর বুম ফুটছে যেন, কিন্তু জনাবের কোনো হদিশ নেই। অগত্যা ফোন কাঁধে তুলে চারদিকে তাকাচ্ছি। দেখি দূরে সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। আমি তাদের দিকে এগিয়ে গেলাম। খানিকটা কাছে এগোতেই শুনেই রুমানা ভাবি বলছেন, সত্যি বলতে আমি ভেবেছিলাম তাশরিফ ভাইয়া ফাইজাকে বিয়ে করবে। ও দেখতে কি দারুণ ছিল, ওদের দুজনকে একসঙ্গে যা মানাতো। শুধু তুমি কেন, আমাদের সার্কেলের সবাই ভাবতো। আরে ধুর, তোমরা অযথাই এসব বলছো। ফাইজা ওকে পছন্দ করলেও তাসরিফের ওর প্রতি কখনো ইন্টারেস্ট ছিল না। বিয়ের আগের কাহিনী বাদ দাও তো, অতীত নিয়ে সমালোচনা না করাই ভালো। বর্তমানে ওরা হ্যাপি হলেই হলো। সেটা ঠিক, তবে ভাইয়া অনুযায়ী ভাবি একটু নিরাশ পড়ে গেল না? উনি আরো বেটার ডিজার্ভ করেন। পাগল তুমি, মানুষকে বাহ্যিকভাবে জাজ করা বন্ধ করো। তাসরিফ শুনলে প্রচুর খেপাবে। আমি কি ওদেরকে বলতে চাচ্ছি নাকি, তোমাদেরকে কথার কথা বললাম আর কি। আমি ওদের কথা শুনে আর এগোতে পারিনি। উল্টো পথে রুমে চলে আসি। সারাদিন এমনিতেই মন উসখুস করছিল, তার উপর তাদের কথোপকথন শুনে ওভারথিঙ্ককেই বাস্তবসম্মত মনে হলো। আমি সেই জনের মানুষের ভিড়ে যাই না। উনি যখন বলেছিলেন ওনার বন্ধুরা ওয়াইফ সহ আসবেন, আমার মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তাকে বুঝতে দিতে চাইনি। আমি জানি আমি সুন্দর না, আমি নিরস, আমার গায়ের রং ময়লা। তবুও কেউ যখন বলে আমার সহ্য হয় না, ভীষণ কষ্ট হয়, নিজেকে তুচ্ছ লাগে। আমার মন খারাপের রেশ পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আমি ভুলে যাই আমার পেটে ক্ষুধা ছিল। তাসরিফের সাথে আমার বিয়ে হয়েছে, এটাকে অনেকেই মিরাক্কেল মনে করে। আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়াপড়শি সবাই তাকে দেখে একটা কথাই বলেছিল, তানহার ভাগ্য অনেক ভালো, এত সুন্দর বর পেয়েছে, বড়লোক পরিবার পেয়েছে। ওর আর কি লাগে? কেউ কেউ টিপ্পনি কেটে বলেছে, সুন্দর মানুষের চয়েস আসলেই সুন্দর হয় না। আমি জানি না সে আমাকে কেন পছন্দ করেছিল, বা তার পরিবার কেন দেখতে এসে পাকা কথা বলে গিয়েছিল। তবে এটা জানি আমি আসলেই সুশ্রী নই। হয়তো সত্যি ভাগ্যগুণে এমন বর আর শ্বশুরবাড়ি জুটেছে। তবে সবসময় মানুষের সমালোচনা নিতে পারি না। মাঝে মধ্যে ইচ্ছে করে চেঁচিয়ে বলি, আমি অতটাও ফেলনা নই যতটা আপনারা ভাবছেন। আমি লেখাপড়া করা শিক্ষিত মেয়ে, সংসারের সব কাজ পারি, বুকের ভেতর হাজারো কষ্ট চেপে হাসি মুখে কথা বলতে পারি। নম্র ভদ্র মেয়ে হিসেবে আমার বেশ সুখ্যাতি আছে। আমাকে নিয়ে কেউ মন্দ কথা বলতে পারবে না। গায়ের রং দিয়ে আমাকে জাজ করলে আমাকে তাসরিফের অযোগ্য মনে হলেও অন্যান্য দিকে আমি অযোগ্য নই।
কিন্তু মায়ের শিক্ষা অনুসারে আমাকে নীরবতা অবলম্বন করতে হয়। রুমে ঢুকে দেখি তাসরিফ বসে আছে। আমাকে দেখে বলল, কোথায় গিয়েছিলে? এতক্ষণ কিছু না খেয়ে বসে আছে, ক্ষুধা পাইনি? আপনাকে খুঁজতে গিয়েছিলাম। কল রিসিভ করছিলেন না কেন? কল করেছিলে, কই আসেনি তো। হয়তো নেটওয়ার্ক এঙ্গেজড ছিল। হতে পারে, দেখি এসে বসো। তোমার জন্য কিছু খাবার অর্ডার করেছিলাম, খেয়ে নাও। আমি তার পাশে গিয়ে বসলাম। উনি প্লেটে খাবার তুলতে তুলতে বললেন, সাইকেল চালাতে পারো? না, কখনো চালাইনি। পারলে ভালো হতো, এখানে সাইকেল চালানোর মজাই আলাদা। আমার বাইক সাইকেল এসবে খুব ভয় লাগে, মনে হয় পড়ে যাব। আচ্ছা। আমি আনমনে খুঁটে খুঁটে খাচ্ছিলাম দেখে উনি তুড়ি বাজিয়ে বলল, মনোযোগ কোথায়? আপনি লাঞ্চ করেছিলেন? তোমাকে গভীর ঘুমে দেখে আর ডাকিনি। এত সুন্দর করে ঘুমাচ্ছিলে, আমার তো ইচ্ছেই করছিল না উঠে যেতে। ওদের ফোন কলে বিরক্ত হয়ে উঠে গিয়েছিলাম। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, একটা কথা জিজ্ঞেস করি, সোজা সাপটা জবাব দিবেন। করো। আমাকে বিয়ে করেছিলেন কেন? মানুষ বিয়ে কেন করে? সোজা সাপটা বলুন। বোকা মেয়ে, পছন্দ না হলে কেউ বিয়ে করে? আমাকে পছন্দ হবার মতো কিছু কি আছে? নেই বলছো? আছে বলছেন। উনি আমার চিবুক তুলে বললেন, নিজেকে কখনো মনোযোগ দিয়ে দেখেছ নাই? দেখলে বুঝতে আল্লাহ কত যত্ন করে বানিয়েছেন তোমাকে। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল আমার সব বিষণ্ণতা কেটে যাওয়ার। কে একজন ঠিকই বলেছে, মেয়েদের মনের আবহাওয়া স্বামীর উপর নির্ভরশীল। রাতে সবাই একসঙ্গে খাওয়ার সময় রনি ভাইয়া আর নাইম ভাইয়া তাদের কলেজ লাইফের স্মৃতিচারণ করে কত যে গল্প বলল, কিন্তু তাসরিফ নীরব দর্শকের মতো চুপচাপ সব শুনল, নিজে কিছুই বলল না। খাওয়া শেষে সবাই যার যার রুমে চলে গেলেও আমি আর উনি বাইরেই রয়ে গিয়েছিলাম। সারাদিন ঘুমিয়ে আপাতত আমার চোখে ঘুম নেই। রাতের নির্জনতায় আমি আর সে চুপচাপ বসে আছি রেজর্টের এক ব্রেঞ্চিতে। নীরবতা ভেঙে উনি বলল, তুমি কি ওদের জন্য আনকমফোর্টেবল ফিল করছো? না তো, এমন ভাবছেন কেন? এমনি জিজ্ঞেস করছি। তেমন কিছু নাই। কালকে পূর্ণিমা মনে আছে? হ্যাঁ। আমি কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেছি এই দিনটার। কেন? বলবো না, কালকে জানতে পারবে। আমি উৎফুল্ল চিত্তে বললাম, এখন তো আমার পেটে গুমুর গুমুর করতে থাকবে, বলুন না কারণ কি? ভালো হয়েছে, চলতে থাকুক। আমি একা একা কেন এক্সাইটেড থাকবো, তুমিও থাকো। এটা ঠিক না। ঠিক বেঠিক রাখো, চলো রুমে যাই, ঘুম পাচ্ছে। আমি গাল ফুলিয়ে বললাম, আপনি অনেক খারাপ। ইচ্ছে করে একটা কথা তুলে দিয়ে এখন ঘুমানোর তাড়া দেখাচ্ছেন। সবুরে মেওয়া ফলে, একটু সবুর করো। হাতে কোনো কাজ না থাকায় বসে বসে মোবাইলে স্ক্রল করছিলাম আর ভাবছিলাম ফাইজা মেয়েটাকে নিয়ে। সে কি ওনার ক্লাসমেট ছিল নাকি অন্য কেউ? রনি ভাইয়ারা কত স্মার্ট, কত ঘটনা বলল, অথচ ভুলেও এই নামটা আর একবারও উচ্চারণ করেনি। মেয়েদের মনে কিছু একটা ঢুকলে সহজে বের হতে চায় না। আমার মতো ওভার থিঙ্কারের তো নাই। না পারছিলাম মাথা থেকে ঝেড়ে ফেলতে, না পারছিলাম এই বিষয়ে ভাবতে। বিরক্ত হয়ে ফোন রেখে ওনার পাশে শুয়ে পড়লাম। এপাশ ওপাশ করছি দেখে উনি ঘুম জড়ানো গলায় বলল, এত ছটফট করছো কেন, কি হয়েছে? ঘুম আসছে না। উনি আমাকে নিজের কাছে টেনে চুলে বিলি কাটতে কাটতে বললেন, ব্রেইনকে রেস্ট দাও, একদম শান্ত হয়ে ঘুমানোর চেষ্টা করো। কি আর করার, না চাইতে চোখ বুজে পড়ে রইলাম। পরের দিন আমাদের পুরোটা সময় কেটেছে ছেড়া দ্বীপে। ওইখানে যাওয়ার পরটা এত ডেঞ্জারাস হবে জানলে আমি সত্যি আসতাম না। একে তো ট্রলারে করে আসতে হয়েছে, তার উপর কিনারে না নামিয়ে অনেকটা পর ডিঙি নৌকায় করে আসতে হয়। কিনারায় বড় বড় প্রবালের জন্য ট্রলার যেতে পারে না। অনেক সাবধানে তাসরিফ আমাকে সমতল পর্যন্ত এনেছে, তবে বাকিরা খুব এক্সপার্ট ছিল। এর আগেও এখানে এসেছে তারা বলে আমার মতো ঝাঁকি পোয়াতে হয়নি। ছেলেরা সবাই সাইকেলিং করছিল আর আমি বসে বসে ডাব খাচ্ছিলাম আর রুমানা ভাবিদের টিকটক করার দক্ষতা দেখছিলাম। এদিকে আমার বাইরে সেলফি তুলতেও লজ্জা লাগে, মনে হয় সবাই তাকিয়ে দেখছে। এই লজ্জার জন্য কত দৃশ্য পছন্দ হওয়ার সত্ত্বেও ক্যামেরাবন্দি করতে পারিনি। অথচ মানুষ এখন রাস্তায় নাচানাচি করে ভিডিও বানায়, কত কৌশল অবলম্বন করে এডিটিং করে টিকটক সেলিব্রিটি হয়। কি করলাম জীবনে? লাইফে মোমেন্ট ক্রিয়েট করার পরিকল্পনা আমার ছিল না তা নয়। এই সেন্ট মার্টিন ঘিরে আমারও নানা কল্পনা জল্পনা ছিল। দারুচিনি দ্বীপ মুভি দেখার পর ভেবেছিলাম আমিও হাই শাড়ি পরে পাহাড়ের ওপর দাঁড়িয়ে আঁচল উড়িয়ে গাইব, দূর দ্বীপবাসিনী চিনি তোমারে চিনি। যদিও আমার দ্বারা এটা সম্ভব হবে না আমি জানি। আজ এখানে উপস্থিত হয়ে আরো শিওর হয়েছি এটা আমার দ্বারা কখনোই সম্ভব নয়। থ্রি পিস পরে এসেও যেমন ভেজালে পড়েছি, শাড়ি পরলে আজ আর ইজ্জত থাকতো না। সিনেমাতে সবকিছু যত সহজ মনে হয়, রিয়েলে তো তা অনেক কঠিন। তারপর পরিকল্পনা বদলেছি। ঠিক করলাম বিয়ের পর বরের সাথে সেন্ট মার্টিনের স্বচ্ছ পানিতে পা ডুবিয়ে চন্দ্রবিলাস করব। বিশাল বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ছোট্ট দ্বীপে বসে ডিসাইড করব জীবনের পরিসর যত ক্ষুদ্রই হোক না কেন, আমরা প্রতিটা দিন মন ভরে উপভোগ করব। আমার রোমান্টিজম খুব সাদামাটা ধরনের।
প্রিয় মানুষটার হাতে হাত রেখে পুরো জীবন পার করতে চাওয়ার মতো সাদামাটা। পরন্ত বিকেলে পাশাপাশি বসে জীবনানন্দ দাশের কবিতা ওড়ানো, কিংবা এক কাপ চা অবসর যাপনের মতো সাধারণ কিছু। আমি সবসময় এমন একটা নীড়ের সন্ধানে ছিলাম যেখানে বসে শান্তিতে বিশ্রাম নেওয়া যায়, সর্বক্ষণ আতঙ্ক গ্রাস করে না, ভীতস্তত হয়ে খাওয়া লাগে না। অসাধারণ কিছু চাইনি আমি, চেয়েছি খুব সাধারণ একটা জীবন, যে জীবনে না অতিরিক্ত সুখ আছে না অতিরিক্ত দুঃখ। তানহা, তুমি শিওর এরকম জায়গায় এসে কোনো ছবি তুলবে না? আমি মাথা নিয়ে হ্যাঁ বললাম। তখন তাহমিনা ভাবি বলল, তুমি বুঝতে পারোনি ভাবি, তানহার পার্সোনাল ফটোগ্রাফার ঠিকই ছবি তুলে নিচ্ছে, তাই আলাদা করে ছবি তোলার প্রয়োজন নেই। আমি ভাবির দৃষ্টি অনুসরণ করে বামে তাকিয়ে দেখি তাসরিফ আমার ছবি তুলছে। রুমানা ভাবি হেসে বললেন, এমন রোমান্টিক হাজবেন্ড থাকলে আর কি চাই, তুমি অনেক লাকি ভাই। বিয়ের বছর সব ছেলেরাই রোমান্টিক সাজে, সময় গড়ালে রূপ বদলায়। নাইমকে দেখো না, আগে সারাক্ষণ পিছু পিছু ঘুরতো, যেই ঘরণী হয়ে বসলাম অমনি সব আগ্রহ ঠুস। তা যা বলেছ, পুরনো হয়ে গেলে চোখের তারা চোখের বালি হতে সময় নেয় না। আমি ঠোঁটের কোণে হাসি টেনে বললাম, কাল কি হবে দুশ্চিন্তা করে বর্তমান নষ্ট করা উচিত নয়। পুরনো হয়ে গেলে সবকিছুর দাম কমে যায় এটা ঠিক না। দেখা যায় মশলা যত পুরনো হয় তার সুগন্ধি তত বাড়ে। নতুন পোলাও চালের চেয়ে পুরনো পোলাও চালের ভাত বেশি মজা হয়। তেমনি আপনাদের সম্পর্কের সুঘ্রাণ কিন্তু এখনো আমরা টের পাই। তুমি খুব সুন্দর উদাহরণ দিলে তো, এভাবে ভেবে দেখিনি। আসলেই সবকিছু পুরনো হলেই যে নষ্ট হয় তা নয়, সম্পর্কের ক্ষেত্রে সময় যত গড়ে ভিত ততই মজবুত হয়। বিকেলে রেজর্টে ফেরার পর তাসিফ সেই যে আসছি বলে বেরিয়েছে তার আর খবর নেই। এর মধ্যে 2 বাসায় ভিডিও কল করে সবার খোঁজ খবর নেওয়া শেষ। রনি ভাইয়া 3000 টাকা দিয়ে একটা কোরাল মাছ কিনেছেন। আজ রাতে ওটা বারবিকিউ করে পরোটা দিয়ে খাওয়া হবে এমনটাই প্ল্যান হলো। আমি এর আগে মাছের বারবিকিউ খাইনি, তাই ব্যাপারটা ইন্টারেস্টিং মনে হলো। কিন্তু আমার উনি কোথায় হারালেন কে জানে। আমরা সবাই একসাথে বসে মাছ রিলেটেড খোঁজ গল্প শুনছিলাম। রনি ভাই নাকি মাছের প্রতি অনেক আকর্ষণ। তিনি ইলিশের সিজনে সরাসরি ফিরাসি ঘাট চলে যান তাজা মাছ নিতে, আর সুযোগ পেলেই পদ্মার ধারে যাওয়া তার সাধারণ ব্যাপার। যেখানেই ভালো মাছের খবর পান সেখানেই দৌড় দেন। তাহমিনা ভাবির মতে রনি ভাই মেছভূত। রনি ভাইয়া মজা করে বললেন, আমরা এমন বংশের ছেলে, সুযোগ পেলে হাঙরেরও কালো ভুনা খাই। আনোয়ারায় তার বাড়ি হওয়ার সুবাদে প্রায় নাকি বিশাল আকৃতির মাছ তীরে দেখা যেত। তার দাদার দাপটে সেই সব বড় মাছ নাকি অন্য কেউ কেনার সাহস করত না, তাই তিনি একরকম কথা বলে মজা নিতে পছন্দ করেন। খাওয়া শুরুর কিছুক্ষণ আগে তাসরিফের আগমন ঘটে। আলোচনা ততক্ষণে মাছ থেকে মেছভূতে চলে গেছে। ভুতুরে সব ঘটনা শুনতে শুনতে আমার কলেজে শুকিয়ে কাঠ, কিন্তু আমি ভয় পাচ্ছি এমনটা কাউকে বুঝতে দিলাম না। ওরা আমাকে ভীতু ভেবে আরো ভয় দেখাতে চাই যদি। তাসরিফ আমার পাশে বসতে বসতে বলল, তোদের সব আড্ডার শেষ ঘুরে ফিরে এই ভূতের গল্পতেই হয়। ওদের কথা কানে নিও না কেউ, ওরা তিলকে তাল বানিয়ে বলে। আমার সামনে ঘটা ঘটনাগুলোকে পরে এমনভাবে উপস্থাপন করেছিল আমি নিজেই তবদা খেয়েছিলাম। এত সব কখন ঘটলো? ধুর, ও মিথ্যে বলতেছে। আমাদের সাথে যা ঘটছে ও নিজেও টের পায় নাই। ও তো এমন বলবেই, ওর সাহস বেশি ছিল কি না মনে নেই? হোস্টেলে ওই সাদা শাড়ি পরা পেতনির কথা। আর রাতে কেউ ভয়ে দক্ষিণ দিকে যেত না, অথচ তাসরিফ ওইখানে বসে সিগারেট টানতো। আমি বিস্মিত গলায় বললাম, উনি সিগারেট খেত মানে? এক বসায় 1 প্যাকেট শেষ করা ছেলেও। মেয়েরা ওকে সিগারেটের প্যাকেট দিয়ে কনফেস করতো। হা হা, কি দিন ছিল সেসব। তাসরিফ তার পিঠে কিল বসিয়ে বলল, আমাকে ফাঁসাচ্ছিস কেন? আমার নাম করে তোরা কত গিফট হাতিয়েছিস বলবো? শুধু কি, এক মেয়ে তো মাঝে মধ্যে রান্না করেও পাঠাতো। তোমরা তো অনেক শিয়ানা, বিয়ের আগে কত কীর্তি বের হয়। রনি ভাই আমতা আমতা করে বলল, আরে না, আমি একদম ভালো ছিলাম, কোনো মেয়েকেই চান্স দেই নাই। আমার তো তোমাকে ছাড়া কারো দিকে চোখই যায়নি। নাইম ভাই মুখ চেপে হাসি আটকালো। আমি বিড়বিড় করে বললাম, কালে কালে আরো কত কি বের হবে। উনি শুনতে পেয়ে বলল, ওসব বহু আগের ঘটনা। নতুন নতুন ছাড়া পেয়ে পাকনা গজিয়েছিল তো, তাই আর কি। আমি সিগারেট খাই না এখন, সত্যি। আমি মাথা নেড়ে বললাম, এ বিষয়ে পরে আলাপ হবে। উনি ফোঁস করে শ্বাস ফেলে বললেন, শালা রনি, তোরে আমি কি করবো দেখিস। ডিনার শেষে আমি রুমে যাওয়ার জন্য উদত হলে উনি আমার হাত ধরে ইশারা দিলেন বসতে। সবাই উঠে যাওয়ার পর বললেন, গতকাল কি বলেছিলাম ভুলে গেছো? না, ভুলিনি। আমি কোনো কিছু সহজে ভুলি না।
তুমি ওদের কথায় আমার উপর রাগ করছো? যৌবনের শুরুতে ছেলেরা কত কি করে। আমারও সিগারেটের নেশা ধরেছিল, কিন্তু বিশ্বাস করো ওটা ছেড়েছি আরো অনেক আগে। এত কনফিউশন আসতো, সেই সম্পর্কে কি বলবেন? কনফেশনে কি এসে যায়? আমার কেউ ছিল না, এটা ধ্রুব সত্যি। আমার জীবনের প্রথম ও শেষ নারী তুমি। আমার মনে যাই চলুক না কেন, তার সামনে আর কিছুই প্রকাশ করলাম না। আমি হিংসুটে, প্রচুর হিংসুটে। আমার প্রিয় কিছুতে কারো অংশীদারিত্ব মেনে নেওয়া কঠিন আমার জন্য। সেখানে সে শুধু আমার একান্ত মানুষ। যদি কখনো জানিও তার কেউ ছিল, আমার সহ্য হবে না। আমি তার মনে অন্য কারো অস্তিত্ব কল্পনা করতেও সাহস পাচ্ছি না। তবে এটাও সত্যি, মানুষের মন বড়ই অদ্ভুত। সেখানে কি চলে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ভালোবাসার রং বদলায়, ধারণার চেয়ে দ্রুত বদলায়। তাই আমি নিশ্চিত বলতে পারি না এখন সে যেমন আছে আজীবন তেমনই থাকবে। তার চেয়ে বরং বর্তমানে যেমন আছে সেটাই মনে প্রাণে বিশ্বাস করি, উপভোগ করি এই রঙিন দিনগুলো। আর মনে মনে প্রার্থনা করি আমার বিশ্বাস না ভাঙুক, সে আমাতে বিভোর থাকুক। আকাশে আছে রূপালী থালার মতো চাঁদ উঠেছে। উথাল পাতাল করা বাতাস আর সাগরের ঢেউয়ের গর্জন সব মিলিয়ে রাতটা আমার কাছে অপ্রার্থিব মনে হচ্ছে। চাঁদের আলোয় চিকচিক করে ওঠা অথই জলের দিকে চেয়ে চুপচাপ বসে আছি তাশরিফের ডেকোরেশন করা তাঁবুর সামনে। ছোট ছোট লাইট দিয়ে সে খুব সুন্দর করে এই তাঁবু এটে সাজিয়েছে পুরো সন্ধ্যা জুড়ে। সে খুব আয়োজন করে ফায়ার ক্যাম্প জ্বালিয়ে সেখানে চা বানাচ্ছে। তার নাকি প্ল্যান ছিল এখানে ডিনার করার, কিন্তু রনি ভাই হুট করে মাছ কিনে ফেলবে সে ভাবেনি। তাই আপাতত চা দিয়ে চন্দ্রবিলাস করা ছাড়া উপায় নেই। আমি তার দিকে চেয়ে বললাম, এত রাতে চা খেলে ঘুম আসবে? আর না আসলে ক্ষতি আছে? নেই বলছেন? অবশ্যই নেই, বরং লাভ আছে। আপনি অযথা এসবে ব্যস্ত থেকে একটা সুন্দর রাত মিস করছেন। এদিকে এসে বসুন তো, দেখুন চাঁদটা কত সুন্দর। আর 2 মিনিট প্লিজ, তারপর পুরো রাত দেখব। সে এক মগ চা এনে আমার পাশে বসে বলল, আজকে আমরা এক মগে চা খাবো। আমি ওনার বাহুতে মাথা এলিয়ে বললাম, যদি চাঁদের দেশে যাওয়ার সুযোগ আসে আপনি কি যাবেন? না। কেন? কিছু জিনিস দূর থেকে সুন্দর এবং উপভোগ্য। আমি যদি এখন কাছে গিয়ে দেখি এটা ধুলাময় শিলা ব্যতীত কিছুই না, তাহলে আর ভালো লাগবে? তার চেয়ে আমি সেই সুযোগ পৃথিবীর কোনো প্রান্তে যাওয়ার আগে লাগানো শ্রেয় ভাবব। আপনার ঘোরাঘুরি এত পছন্দ? হ্যাঁ, আমার অনেক ইচ্ছে বিভিন্ন দেশে ট্রাভেল করা। আচ্ছা, তোমার পছন্দ কি? এমন কোনো উইশ বা হবি আছে? এই বিষয়ে ভাবিনি আগে। ও মা, এতগুলো বছর একটাও ভাবনি? বলো কি? এখন নিজেরই অবাক লাগছে আমার কোনো উইশ নেই কেন। ওনাকে বলতে পারিনি আমার উইশ ছিল কখনোই বিয়ে না করার আর অনেক টাকা ইনকাম করার, যাতে আমার মাকে নিয়ে সেপারেট হয়ে যেতে পারি। সব কথা প্রকাশ করা যায় না, কিছু কথা একান্তই ব্যক্তিগত হয়। আমার জীবনের লক্ষ্য বা ইচ্ছে যে নামই বলি ছিল এই একটাই, এর বাইরে কখনো কিছু মাথাতেই আসেনি। হুমায়রা, জি? আগামীকাল আমাদের বাসায় ফিরতে হবে। অফিস থেকে জরুরি কল এসেছে। সমস্যা নেই, যথেষ্ট বেড়ানো হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ কেন? আমার পরিস্থিতি বোঝার জন্য। আমি না বুঝলে কে বুঝবে? তা ঠিক, তুমি তো আমার সোনা বউ। সেন্ট মার্টিন থেকে ফেরার পর তাশরিফ ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। অফিস থেকে লেট করে ফেরে আবার সকালে তাড়াতাড়ি যায়। তাকে আমিও বলতে পারছিলাম না আমাদের বাসায় যাওয়ার কথা। মামা মামি আমাদের পথ চেয়ে আছেন, তাদের দেখতে যাওয়ার সময়টুকুও চাইতে পারছি না। শেষে আম্মু কল করে বলল ওনারা 2-1 দিনের মধ্যে চলে যাবেন, যেন গিয়ে চোখের দেখা হলেও দেখে আসি। অনেকটা সংকোচ নিয়ে তাকে বলি সে কথা। আমার ভয় ছিল সে হয়তো রেগে যাবে আমার বিবেক দেখে। বেচারা দিনরাত এত খাটছে, শান্তিতে ঘুমোতেও পারছে না কাজে চাপে, আর আমি সেসব দেখেও যাওয়ার কথা বলছি। কিন্তু সে তেমন কিছুই করলো না, বরং আফসোসের গলায় বলল, আমি শুনেছিলাম মামা মামি এসেছেন, তাও এতদিন গিয়ে দেখা করিনি। কি লজ্জার বিষয়। তুমি মনে করাবে না একবার? ইস, কত কেয়ারলেস দেখালো আমায়। আরে না না, আপনার কোনো দোষ নেই। আপনার অফিসে এত চাপ যাচ্ছে ওনারা বুঝেছেন, কিছু মনে করেননি। হুমায়রা, আমি যদি কাল অফিস যাওয়ার পথে তোমাকে ওখানে নামিয়ে দিয়ে রাতে যাই, কোনো সমস্যা হবে? বাসায় ফেরার পর কোথাও বের হওয়ার মুড থাকে না, তাই আর কি। সমস্যা নেই, তাহলে কাল সকালে একটু আর্লি করে বের হব। ওকে। আমার অনেক আনন্দ লাগছিল বাসায় যাব ভেবে। এতদিন পর আম্মুকে দেখবো, ওনার হাতে রান্না করা খাবার খাবো। সবচেয়ে বড় কথা, হাত ছাড়িয়ে লম্বা ঘুম দেব। বিয়ের পর মায়ের বাড়িতে যাওয়া এত আনন্দের হয় আমি জানতাম না। যদিও দেখতাম আপুরা বাড়িতে আসার জন্য শুধু উপলক্ষ খুঁজত। সকালে সবার জন্য চা নাস্তা বানিয়ে শাড়ি গহনা পরে রেডি হচ্ছিলাম, তখন তাশরিফ বিছানায় শুয়ে আমার দিকে চেয়ে রইল। আমি তাকে তাগাদা দিচ্ছিলাম তাড়াতাড়ি উঠে রেডি হতে, কিন্তু সে নড়ছিলই না। বিরক্ত হয়ে বললাম,
আপনি উঠবেন নাকি আমি পানি আনবো? পানি এনে ঢাললে তোমারই কাজ বাড়বে, আমার কোনো সমস্যা হবে না। এমন করার মানে কি? উঠতে ইচ্ছে করছে না, যাবেন না আজকে? সে আড়মোড়া ভেঙে বলল, এই মেয়ে এখন থেকে রোজ আমার সামনে বসে সাজবে, মাথায় থাকবে তো? আপনার বুঝি অত সময় থাকে আমার সাজ দেখার? এতদিন ছিল না, এখন থেকে থাকবে। আচ্ছা। আল্লাহ, কি করেছো এটা তুমি? সব গন্ডগোল করে দিল তো। আমি ভেবাচাকা খেয়ে তার দিকে এগিয়ে গেলাম। আবার কি ভেজাল বাঁধিয়েছি আমি? সে আমাকে জাপটে ধরে বলল, এখন ঠিক আছে, সব পারফেক্ট। এত ঢং করতে পারেন আপনি? বললেই হতো জড়িয়ে ধরবেন। বলে বলে রোম্যান্স করতে মজা আছে? আমি যদি বলি, এই বউ এদিকে আসো চুমু খাবো, এই বউ এদিকে আসো জড়িয়ে ধরবো, কেমন লাগবে? যান, আপনি জয়ী। হ্যাপি? জয়ী হতে চাইলে তো হ্যাপি হতাম। আমি তো চাই চুমু খেতে, দিয়ে দাও, হ্যাপিয়েস্ট পার্সন হয়ে যাব। আমি তার গালে চুমু দিয়ে বললাম, হয়েছে, এবার উঠুন, পরে সত্যি অনেক লেট হবে। কিন্তু বান্দার মাথায় শয়তানি ঘুরছে, সে কিছুতেই নড়ল না, বরং কানের কাছে ফিসফিস করে বলল, আমি গালে চাইনি ম্যাডাম, এরকম উপরে উপরে চুমুতে যে আমার মন ভরে না। আমি তাকে এক প্রকার টেনে উঠিয়ে ঠেলে ঠুলে ওয়াশরুমে ঢুকিয়ে বললাম, অলরেডি 8টা বেজে গেছে, আল্লাহকেও আসতে দ্রুত করুন। সে চেঁচিয়ে বলল, মনে রেখো কিন্তু, আমি পাও না, বুঝে নিব। বাসায় গিয়ে দেখি এলাহি অবস্থা। বড় চাচু, ফুফু আর আমার সব কাজিনরা একত্রিত হয়েছেন। এত মানুষ উপস্থিত হবে এটা আমার আইডিয়া ছিল না। ভাগ্যিস তাশরিফ ফল মিষ্টি বোঝাই করে ভেতর অব্দি এসে তারপর গিয়েছিল, নয়তো সবাই মাইন্ড করত। সবার সঙ্গে কুশল বিনিময় শেষে আমি নিজের ঘরে গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়লাম। পৃথিবীর সব আরাম একদিকে আর নিজের রুমের বিছানায় শোয়ার আরাম একদিকে। আমি বিছানায় গড়াগড়ি খেতে সাইড টেবিলের ড্রয়ারে থাকা ডায়েরিটা তুলে নিলাম। সেখানে আমি লাস্ট লিখেছি হলুদের রাতে। অনাগত ভবিষ্যৎ নিয়ে আমার উৎকণ্ঠার কথা প্রতিটি লাইনে স্পষ্ট। আমি কলম নিয়ে মুহূর্তেই কয়েক পৃষ্ঠা লিখে ফেলেছি। এই ডায়েরি আমার সুখ দুঃখের সব স্মৃতি বহন করে আছে, তাই এটাকে আমি কঠোর নিরাপত্তায় রাখার চেষ্টা করি। এর লক্ষ্য আমি ছাড়া কেউ জানে না, কোনোদিন জানবেও না ইনশাল্লাহ। লেখা শেষে এটাকে ড্রয়ারে রেখে আমি বেলকনিতে গিয়ে বসলাম। আমার রুম থেকে বিশাল একটা পাহাড় দেখা যায়। সেই পাহাড়ে উঁচু উঁচু দুটো গাছ আছে, যাদের দেখলে মনে হয় মুখোমুখি দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে সামনের 2 পা উঁচু করে। আম্মু ঘরে ঢুকে বললেন, কি রে, এখানে বসে আছিস যে, কিছু খাবি না? আমি নাস্তা খেয়ে এসেছি, তুমি এত প্যারা নিও না তো। আম্মু আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, ওখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? ভালোভাবে মানিয়ে চলিস? না চললে কি খবর পেতে না? এখন পর্যন্ত কল এসেছি কমপ্লেন দিতে। তুই কি এখনো আমার উপর রাগ, জোর করে বিয়েতে রাজি করিয়েছি বলে? আমি হেসে বললাম, রাগ করলে আসতাম ভাবছো? মরে গেলেও তো এমুখো হতাম না। সবাই বলে তোর ভাগ্য ভালো, এত ভালো জামাই পেয়েছিস। তোর বাবা তো ভীষণ খুশি তোকে নিয়ে। তা তো হবেই, অনেক বড় বোঝা কমেছে বলে কথা। যাই হোক, ওইসব বাদ দাও তো। বলো আগে, এখনো কি চিল্লাচিল্লি করে? আমি তো নেই, কার রাগ ছাড়ে এখন তোমার ওপর? বলো না। ছোটুর ওপরে রেগে যায়? আম্মু প্রসঙ্গ পাল্টে বলল, হ্যাঁ রে মনি, জামাইয়ের রাগ কেমন? মেজাজ ঠান্ডা নাকি গরম? জানি না, রাগ দেখিনি এখনো, দেখলে বুঝবো। এখনো দেখিসনি তার মানে রাগ কম। দোয়া করি সেটা দেখার দিন না আসুক। আর রাগ হলেও তুই তর্ক করবি না, চুপচাপ থাকবি। ছেলেরা তর্ক পছন্দ করে না, এটা ওদের রাগ আরো বাড়ায়। আমি আম্মুর চোখে তাকিয়ে বললাম, তুমি তো কখনো তর্ক করনি, উঁচু গলায় কথা পর্যন্ত বলনি কখনো, তারপরও কেন এত মারতো তোমায়? এত রাগ দেখাতোই বা কেন? সবাই এক না, কিছু মানুষের নাকের ডগায় রাগ থাকে। তোর বাবা সেই দলের লোক। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, এই দুনিয়ায় তোমার কঠিন পরীক্ষার ফল আখিরাতে মিষ্টি হোক, আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। তুমি সুখী হও আম্মু, অনেক অনেক সুখী হও। শোনো মেয়ের কথা, কোথায় আমি এই দোয়া করে দিব? আমার শাশুড়ি আম্মা নিজে এই দোয়া করতেছে। আমি তোমার শাশুড়ির মতো দজ্জাল না। আমাকে না হয় মা ডাকবা, না হয় মেয়ে ডাকবা, শাশুড়ি আম্মা ডাকবা না। আম্মু হাসতে হাসতে বললেন, যতই বলিস লাভ নেই, হয়েছে তো দেখতে ঠিকই তার মতো। এ আমার হতভাগা কপাল। আমার ছোট ভাই তুর্য কলেজ থেকে ফিরে আমার কাছে এসে বলল, আরে এটা কে? আমার বোন কই? বাবা রে, কয়টা দিন দূরে থাকায় বোনটাকে চিনতে পারছিস না? তুই অনেক সুন্দর হয়ে গেছিস রে। কি মাখিস বলতো? নাকি এসি রুমে থাকিস বলে সাদা হয়ে গেছিস? তোর চোখের পাওয়ার কমে গেছে? ভালো মতো তাকায় দেখ, আগের মতোই আছি।
এক শেডও পাল্টাই নেই। পাশ থেকে ফুপু বলল, বিয়ের পানি পড়লে মানুষের গায়ে রং ফুটে ওঠে, সেজন্য তানহাকে সুন্দর লাগতেছে। ফুপু, তাহলে আমাকেও বিয়ে করাই দাও, আমিও আপনির মতো গ্লো করি। বিয়ে করলে বউকে খাওয়াবে কি? এখনো তো চাকরি বাকরি কিছু করিস না। আপনি থাকতে যা খেত তা বেঁচে গেছে না, এখন ওইটা খাওয়াবো। আমার বউ এত রাক্ষসও হবে না যে তাকে খাওয়ানো কঠিন হবে। রিজিকের মালিক আল্লাহ। বড় চাচি বলল, যুক্তি ঠিক আছে, তা বলে দেখবো নাকি তোর বাবাকে? এমন সময় আব্বু উপস্থিত হলেন। আমি আর ভাই স্বভাবতই চুপসে গেছি ভয়ে। ভাই দ্রুত নিজের রুমে চলে গেল। আমিও মায়ের সঙ্গে কাজ করার বাহানায় রান্নাঘরে ঢুকে গেলাম। চাচি আর ফুপু অন্য কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করলেন। আব্বু বাজারে ব্যাগ রেখে বলল, জামাই তো দুপুরে খাবে না, রাতে ওর জন্য ভালো মন্দ রান্না করবা, রান্নায় যেন ত্রুটি না হয়। তোমার তো আবার মেহমান দেখলে লবণ মরিচ বাড়াই দিতে মন চায়। আমি ব্যাগ থেকে সদাই বের করে গুছিয়ে রাখতে শুরু করলাম। একটু আগেও বাসায় সবাই হাসি ঠাট্টা করলেও এখন সবাই চুপচাপ বসে আছে। এখানে 15 জন প্লাস মানুষ দেখে বোঝার উপায় নেই। তাসিফ অফিস শেষে আস্তে আস্তে রাত 11টা বেজেছে। আমাদের বাসার সবাই তাড়াতাড়ি ঘুমাতে অভ্যস্ত বলে ইতোমধ্যে অনেকেই ঘুমিয়ে কাঁদা। বড়রা সবাই তার সঙ্গে খাবে বলে এখনো না খেয়ে বসে আছেন। তাসিফ ফ্রেশ হয়ে বলল, আমি কি বেশি দেরি করে ফেললাম? না, ঠিক আছে, আপনি খেতে চলুন। আব্বু, বড় চাচ্চু, মামা সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। আমি তার পিছু পিছু গিয়ে ডাইনিং রুমে দাঁড়ালাম। বড় চাচি সবাইকে খাবার বেড়ে দিল। আম্মু এটা ওটা এগিয়ে দিচ্ছে। আমি চুপচাপ পাশে দাঁড়িয়ে আছি। ওনারা সবাই টুকটাক কথা বলে খাচ্ছেন। তাসিফ হঠাৎ বলে উঠল, গরুর মাংসটা কে রান্না করেছে? তার কথায় সবার কথা বন্ধ হয়ে গেল। আম্মু ভয় পেয়ে গেলেন কোনো ভেজাল হলো কিনা ভেবে। কাপা গলায় বললেন, বাবা, কোনো সমস্যা হয়েছে? কিছু কি কম বেশি হলো? উনি আম্মুর চেহারা দেখে ভদ্রতায় হাসি দিয়ে বললেন, না না আম্মা, সেরকম কিছু না। আসলে এত মজা হয়েছে, এটা প্রশংসা না করে পারছি না। এখন বুঝেছি হুমায়রার রান্না এত মজা কেন হয়। আপনার থেকে শিখেছে কিনা? আম্মুর চেহারা উজ্জ্বল হয়ে উঠল। উপস্থিত সবার ঠোঁটে হাসি ফুটলেও আব্বুর কোনো প্রতিক্রিয়া দেখালেন না। বরং তাসরিফের গোস্ত পছন্দ হয়েছে শুনে তার পাশে কয়েক চামচ গোস্ত তুলে দিলেন। বড় চাচি আমার কানের কাছে ধীরে গলায় বলল, ভাগ্য করে এমন জামাই পেয়েছিস মনি, যত্ন করে রাখিস। আমি মনে মনে ভাবছি, এই পরিবারে কোনো পুরুষ বউয়ের প্রশংসা করে না। রান্নার প্রশংসা যে করা যায় এটা বোধহয় তারা জানেই না। আজ পরের বাড়ির ছেলে দেখিয়ে দিল কিভাবে প্রশংসা করা লাগে। দোষ ধরার বেলায় সবাই পণ্ডিত হলেও ভালো কথা কারো মুখে আসে না। খাওয়া শেষে রুমে ঢুকে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার এত আনন্দ লাগছিল যা বলে বোঝানোর ক্ষমতা নেই। আমার এহেন কাণ্ড দেখে উনি বিস্মিত গলায় বলল, কয়েক ঘন্টার ব্যবধানে এত আমূল পরিবর্তন? অনেক মিস করছিলে বুঝি? হ্যাঁ, অনেক 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 মিস করছিলাম। ঘটনা কি বলো তো? এত আনন্দের রহস্য কি? রহস্য কিছুই না, আমার অনেক ভালো লাগছে আপনাকে স্বামী হিসেবে পেয়ে। তাই নাকি? এক মহৎ ব্যক্তি ঠিকই বলেছেন, নারীদের মন জয় করা এতটাও কঠিন না। অবশ্যই কঠিন না, একটু কেয়ার পেলেই আমরা গলে যাই। তিনি আমাকে কোলে তুলে বললেন, লেট মি চেক, কতটুকু গলেছ? আমি ওনার কাঁধের কাছে কপাল ঠেকিয়ে বললাম, আমি আপনাকে অনেক ভালোবাসি। এটা কি আপনি জানেন? সে আরো উপরে তুলে বলল, এত আস্তে বললে হবে না, জোরে বলো, কি বলেছ? কিছু বলিনি। সে আমাকে বিছানায় শুয়ে বলল, মনের কথা যখন মুখে চলে আসে তখন সেটা কয়েকবার বলতে হয়, যাতে অপর মানুষের কান থেকে শুরু করে দেহের প্রতিটি কোষে সেই কথাটা ছড়িয়ে যায়, মস্তিষ্কে শক্তপোক্তভাবে গেঁথে যায়। যাকে ভালোবাসি সেও ভালোবাসে। আমি দু হাতে মুখ লুকিয়ে বললাম, ভালোবাসি আপনাকে, অনেক অনেক ভালোবাসি। সে বিজয়ের হাসি দিয়ে আমার হাতের উপরে চুমু দিয়ে বলল, ধন্যবাদ ম্যাডাম, আমাকে ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি হাত সরিয়ে চোখ বড় বড় করে তাকালাম তার দিকে। এটা কি হলো? ভালোবাসি বলার বিনিময়ে ধন্য? কথাটা আর শেষ করতে পারিনি। সে পরম আবেশে আমার সমস্ত দেহ অসাড় করে দিল। আমার চিন্তা শক্তি লোপ পেয়ে যায় তার একটি কর্মকাণ্ডে। হৃদয় স্পন্দনের গতি তীব্রতা এতটাই প্রকট হলো, মনে হচ্ছিল এই বুঝি বুক চিরে বেরিয়ে আসবে। কিছু সময় পর দুহাতের বাঁধন আলগা করে কপালে কপাল ঠেকিয়ে সে গাঢ় গলায় যখন বলল, আমার জবাব কি হবে তা বুঝতে এখনো কি বাকি আছে হুমায়রা? আবেগে আমার চোখের কোণ ভরে আসে। সে আলতোভাবে অশ্রু মুছে বলে,
তোমাকে বুকের খাঁচায় রেখে দিতে ইচ্ছে করে জানো, যাতে পৃথিবীর কোনো দুঃখ তোমাকে ছুঁতে না পারে। আমি ওনার গালে হাত রেখে বললাম, বুকে কাঁপুনি তোলা কথা কোথায় শিখেছেন বলুন তো? হার্ট ফেল করে মরে যাই যদি? এত দুর্বল হার্টের অধিকারী হলে চলবে না। আমার ভালোবাসার তীব্রতা তো এখনো টেরই পেলে না, এইটুকুতে কাত হলে হবে? আমি একপাশে ফিরে বললাম, আমাকে কেউ একটু আদর করে কিছু বলে আমার কান্না পায়, সেখানে আপনি তো মাথায় করে রাখেন। আমি কোথায় রাখি আপনাকে বলুন তো? সে আসলো, মুখে কিছু বলল না। আমি নীরবতা টের পেয়ে তার দিকে ফিরলাম। সে তখনও একধান আমার দিকে চেয়ে আছে। তোমাকে যখনই কাছে টানি এভাবে কাঁদতে হয় তোমার? এ কেমন কাঁদুনে বউ পেলাম বলো তো? আমি কাঁদুনে না, আপনার কাছে এলেই আমার কান্না পায়। আমি বুঝি না আবেগে কেউ এভাবে কান্না করে নাকি, কিন্তু আমি করি। কেন করি জানি না। এত আবেগ রেখে লাভ কি? বরকে একটা দিন নিচ থেকে চুমু খাও না, আদর করে কাছে টানো না। সব আবেগ ওই চোখেতেই সীমাবদ্ধ। আমি তার কলার চেপে বললাম, আমি বুঝি একবারও আপনাকে কাছে টানিনি? এত বড় অপবাদ! আমার তুলনায় কম অস্বীকার করতে পারবে? যদি নির্লজ্জ ভাবেন? কেন ভাববো? বরকে ভালোবাসবে না তো কাকে বাসবে? তাকে আদর করলেই বা নির্লজ্জ ভাবতে যাবে কে? জানি না। নাও লাভ মি উইথ অল অফ ইউর সোল অ্যান্ড লেট মি লাভ ইউ টু। আমি সংকোচ ছেড়ে তাকে কাছে টানলাম। যতটা কাছে টানলে দুটি প্রাণ একটি দেহে রূপান্তরিত হয়, কোনো অন্তরায় থাকে না, বিন্দু মাত্রও না। বিয়ের প্রথম 1-2 বছর সবারই নাকি খুব সুন্দর কাটে, তারপর ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যায়। এমনটাই সবসময় শুনি দেখি। আমি আমার এক্সপেকটেশনের ঝুড়ি সবসময় শূন্য রেখেছিলাম। জীবন নিয়ে আমার বিশেষ প্রত্যাশা কখনোই ছিল না, তাই যতটুকু পেয়েছি তা পুরোটাই মহান আল্লাহ তাআলার অসীম করুণা। তাশরিফ আমার জীবনের সবচেয়ে বড় একটা ব্লেসিং, এই কথা আমি অস্বীকার করতে পারি না। উনি সবসময় এরকম থাকবেন কিনা জানি না, আমার প্রতি তার আগ্রহ বা ভালোবাসা একই থাকবে কিনা নিশ্চয়তা নেই। তবে আমি বর্তমানটা পুরো মন দিয়ে উপভোগ করতে চাই। তার কর্মকাণ্ডে নিজেকে ভীষণ স্পেশাল মনে হয়। তবে এ ভেবেও ভয় হয় তার প্রতি আমার যে দুর্বলতা ক্রমশ বাড়ছে তা পরবর্তীতে ভোগাবে না তো? আমরা মেয়েরা খুব সহজেই মায়ায় পড়ে যাই। এই মায়ায় পড়ে হাসি মুখে কত কিছু যে ত্যাগ করে বসি, তাই আমার ভয় হয় মায়ায় জড়াতে। দুপুরের খাবার পর্ব সেরে ভাত ঘুম দেয়া বাঙালি সহজাত বৈশিষ্ট্য। এ বাসায় সবাই খুব ভরে ওঠে। দুপুরে খেয়ে একটু ঘুমায়, বিকেলে আসর নামাজের পর চা বিস্কুট খাওয়া হয়, সন্ধ্যার পর হালকা নাস্তা, রাতে 10টা থেকে 11টার মধ্যে খেয়ে ঘুম। আমাদের বাসায়ও বলতে গেলে এরকমই নিয়ম ছিল, তাই সময়ের মারপ্যাচে খুব একটা ভোগান্তি আমার হয়নি। পার্থক্য এই, ওখানে মা সব সময় করতো, আমি এখানে করছি, যদিও হেল্পিং হ্যান্ড হিসেবে দুজন আছে। এখানে আমি অসুখী নই, এটা নিশ্চয়ই বুঝে গেছেন আপনারা। শারীরিক ও মানসিকভাবে শান্তিতে থাকতে যা যা প্রয়োজন সবই এখানে আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার যে একটা মা আছে, যার জীবন এমন এক মানুষকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে যে ভীষণ টক্সিক, বলতে বাধা নেই। আমি ভাবতাম পৃথিবীর সব পুরুষই বুঝি স্বামী হিসেবে ওনার মতোই হয়। রাগী মেজাজি সেজে থাকা বাবাদের সাধারণ নেচার বা বউ সন্তানকে খাওয়ার খোটা দেওয়ার নিত্য নৈমিত্তিক বিষয়, এটা সব বাবারাই করেন। আমি ওনার বিহেভিয়ারে এতটাই অভ্যস্ত ছিলাম, আমার কাছে সত্যিই ঘরের কর্তা বলতে এই মডেলই সেট হয়ে গিয়েছিল। সংসারে মেয়েদের মতামত বলেও যে কিছু থাকে সেটা আমি জানতাম না। ঘরের পর্দা থেকে শুরু করে বাজারে ফর্দ সব মেয়েদের আয়ত্তে থাকে, এই কমন ব্যাপারও যেন আমার মাথায় আসেনি। আমাদের বাসায় সবকিছু ওনার কথা মতো হয়। ক্ষমতা থাকলে হয়তো ঘরের একটা পিঁপড়াও তার অনুমতি ছাড়া প্রবেশ করতে পারতো না। আমি ছোট থেকে কি নিদারুণ মানসিক যন্ত্রণায় বড় হয়েছি তা প্রকাশ করার মতো ভাষা আমার নেই। শাসন করা আর শোষণ করার মাঝে যে বিস্তর পার্থক্য আছে এটা বোঝার মতো সক্ষমতা হয়তো আমার বাবার নেই। আমি যখনই খুব আগ্রহের সঙ্গে কিছু রান্না করেছি, তিনি খেয়ে কোনোদিন প্রশংসা করেননি, বরং তিরস্কার করেছেন সবসময়। এ রান্না নিয়ে শ্বশুরবাড়িতে ভাত জুটবে না এমন বঞ্চনা করতেও দুবার ভাবেননি। অথচ রিলসে দেখি বাবারা কত আদরে মেয়েদের আবদার মানেন। তাদের বিটখুটে রান্না খেয়েও বলেন দারুণ হয়েছে। অন্যদের কথা বাদ, আমার বেস্ট ফ্রেন্ড সুমা, ওর বাবার কথাই যদি বলি, ও ভাত রান্নার সঠিক সময় বোঝে না, বেশিরভাগ ভাত নরম করে ফেলে। ওর বাবা এই নিয়ে বকা তো দূর, বরং বলে আমার মেয়ে রাঁধতে বসেছে, এটাই তো অনেক, একদিন ঠিকই শিখে যাবে। না, ওকে আমি হিংসে করি না। ইনফ্যাক্ট আমি পৃথিবীর কোনো রাজকন্যাকে হিংসে করি না। আমার শুধু চাপা কষ্টে বুক ভার হয়ে ওঠে। মনকে যতই বলি সবাই সব দিকে সুখী হয় না, মন তবুও বিষাদে ডুবে। আমি আমার মা আর ভাইয়ের জন্য কষ্ট পাই। জানি ছোটখাটো বিষয়ে চিৎকার চেঁচামেচি করা বন্ধ হয়নি। আমি নেই তো কি হয়েছে, ঈশ্বর তো অভাব পড়ে না। ভাই সারাদিন কলেজ কোচিং নিয়ে ব্যস্ত থাকে,
ঘরে কতক্ষণই বা থাকে। তাই মায়ের জন্য মন কেমন কেমন করে। আমার জনম দুঃখী মা সুখী হোক এই প্রার্থনাই করি সবসময়। গ্রাম থেকে অনেকগুলো কাঁচা আম আনা হয়েছে আচার দেওয়ার জন্য। আমার শ্বশুরের আমের আচার অনেক পছন্দ। তিনি 2 বেলা ভাতের সাথে আমের আচার খেতে ভীষণ পছন্দ করেন। তাই প্রতি বছর এই সময়ে বেশি করে আচার বানিয়ে রাখা লাগে। আম কুটতে বসে মা পুরোনো দিনের গল্প বলছিলেন। এই আচার বানানোকে কেন্দ্র করে কত গল্প যে বের হলো, আমি সব মন দিয়ে শুনছিলাম। তাশরিফকে অসময়ে দেখে মা বললেন, কিরে, আজ এ সময় চলে এলি, সব ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। একটা মিটিং ছিল বাইরে, ওটা শেষ করার পর বস বলল আজকের জন্য ছুটি, তাই চলে এসেছি। ভালো করেছিস। তানহা, তুমি উঠে যাও তো মা, ফ্রিজে কাঁচা আমের শরবত বানিয়ে রেখেছি, ওটা নিয়ে যাও। আমি উঠে ওনার জন্য শরবত নিয়ে গেলাম। জনাব দেখি বেলকনিতে চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমার উপস্থিতি টের পেয়ে বলল, হুমায়রা, তুমি আমাকে কতটা বিশ্বাস করো? যতটা প্রয়োজন। কতটা প্রয়োজন? পরিমাপ করে দেখিনি তো। সবসময় টুইস্টার জবাব। আমি তার কাঁধে হাত রেখে বললাম, কি হয়েছে বলুন তো, কোনো কি সমস্যা হয়েছে? গুরুতর কিছু হয়নি, তবে মিটিংটা স্যাটিসফাইং ছিল না। বস খুব ক্ষেপে আছে। মাঝে মধ্যে উত্থান পতন হয়, জীবনের পথ মসৃণ নয়। মন খারাপ করবেন না। সেটাই। শরবত খেয়ে নিন। আপনার জন্য কিছু বানিয়ে আনবো? কি খাবেন বলুন? ব্যস্ত হয়েও না, শান্ত হয়ে আমার সামনে বসো, ওতেই চলবে। আমি গ্রিলে হেলান দিয়ে তার মুখোমুখি দাঁড়ালাম। সে বুকে 2 হাত ভাঁজ করে রেখে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। আমি হেসে বললাম, এমন ভাবে লুক নিচ্ছেন যেন আমি আসামি। আসামিদের দিকে কেমন লুক দেয় এটাও জানো দেখছি। তা কোন অপরাধে জেলে গিয়েছিলে শুনি? আসামিরা জেলে যায় নাকি? ওরা খোলা আকাশের নিচে বুক ফুলিয়ে চলাফেরা করে। জেল অব্দি টেনে নেওয়ার সাধ্য কার? তাও ঠিক। এই হুমায়রা, দেখি তো তুমি আমার কতটুকু সমান। বলেই তিনি আমাকে কাছে টেনে মাপতে লাগলেন। ওহো, লাভলি হাইট, একদম বুক বরাবর মাথা। আজ জানলেন যেন? হ্যাঁ, আজই তো জানলাম। আগে মেপেছি নাকি? আইডিয়া তো হবার কথা। অলস অনুমান করে সময় নষ্ট করে লাভ আছে? মাথা নেড়ে বললাম, না না, একদমই নেই। সে হেসে আমার নাক টেনে বলল, এত আদর লাগে তোমাকে দেখলে ইচ্ছে করে গাল টেনে দেই। ইচ্ছে হলো গাল টানতে, অথচ টেনে দিলেন নাক। আমার নাক টেনে টেনে লম্বা বানানোর ফোন দিয়েছেন বুঝি? তোমার নাকটা অনেক সফট, টেনে দিতে মজা লাগে। বোচা হলেও কিউট আছে। কি? আমার নাক বোচা? ভালো মতো দেখেন, মোটেও বোচা না। ভালো মতো দেখলেই বোচা নাক খাড়া হয়ে যাবে না? আমি তো বলিনি দেখতে খারাপ। আমি গাল ফুলিয়ে বললাম, আমার নাক বোচা না। আচ্ছা যাও, বোচা না চ্যাপটা। ধুর। হুর। মজা নিচ্ছেন? মজা দিচ্ছেন? এই কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? হ্যাঁ, কপি করছেন? কপি ভাবছেন? আহ, মেজাজটাই বিগড়ে দিচ্ছে, পচা লোক। আসল ঘটনা জানা গেল সপ্তাহখানেক বাদে। অফিসে সমস্যা বেঁধেছিল এ কথা এড়িয়ে গেলেও পরবর্তীতে যখন সে রিজাইন লেটার জমা দিয়ে বাসায় আসে, কারোই বুঝতে বাকি থাকে না রোজ অসময়ে বাড়ি ফেরার কারণ। তাশরিফের চাকরি চলে গেছে। ব্যাপারটা যতটা খারাপ হবার ছিল ততটা হয়নি, বরং বাবা মা দুজনেই ছেলেকে সাপোর্ট করে বললেন, যেখানে তোমার কদর নেই সেখানে না থাকাই শ্রেয়। আমার বিশ্বাস খুব শীঘ্রই তুমি ভালো জব পেয়ে যাবে। আমি কিছুটা দুশ্চিন্তায় ভুগছিলাম। কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া চাকরি ছেড়ে দেওয়া কি উচিত হয়েছে? বাংলাদেশে ভালো চাকরি এখন সোনার হরিণের মতো, সহজে হাতের নাগালে আসে না। যদিও তাদের ফিনান্সিয়াল অবস্থা অনেক ভালো, তবু আমার ভয় হচ্ছিল। আসলে মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করেছি তো, আমার জন্য এসব ব্যাপার হজম হওয়ার সহজ কথা নয়। কিন্তু আমি সে ব্যাপারে কিছু বলতেও পারছিলাম না, পাছে সে ভুল বুঝে রাগ করে যদি। তবে যতটুকু জানি তাশরিফ তার জব সেক্টরে তুখোড় মেধাবী। তাকে কোম্পানিতে নিতে কারোই আপত্তি থাকার কথা না। এখন দেখা যাক আল্লাহ রিজিকের ব্যবস্থা কোথায় রেখেছেন। তাশরিফের চাকরি নেই কথাটা আমি আমার পরিবারের কাউকেই বলিনি। বলার মতো বিষয় কিনা তাও জানি না। তাশরিফ আজকাল খুব খিটখিটে থাকে। বিভিন্ন জায়গায় সিভি দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু মন মতো কোথাও পাচ্ছে না বলে জয়েন করছে না। কাজের মানুষ বেকার হয়ে গেলে তাদের সময় কাটতে চায় না। সে চায় আমি সারাক্ষণ তার পাশে থাকি, যা মোটেই সম্ভব না। আমাকে সংসারে কাজ করতে হয়, সারাদিন রুমে বসে থাকা বাড়ির বউয়ের পক্ষে সম্ভব হয় না। বাড়িটা দৃষ্টিকটু ঠেকে, সেটা সে মানতে নারাজ। তার মতে বাসায় অনেকেই আছেন, আমি ছাড়াও এসব চলতো। তো এখন কি সমস্যা? এমন না আমি সারাদিন রান্নাঘরে থাকি, তবে যতক্ষণ থাকি ও অযথাই ডাকাডাকি করবে।
এটা ওটার বাহানায় নিয়ে যাবে। আমার কাছে এটা ভীষণ বিব্রতকর ও বিরক্তিকরও বটে। মা ব্যাপারটা বুঝতে পারেন হয়তো, তাই তিনি ইচ্ছে করে আমাকে কাজ দিয়ে পাশে বসিয়ে রাখেন বা তাকে বাজারে ফট ধরিয়ে বলেন নিয়ে আয়। তাকে এঙ্গেজড রাখতে বাবাও বিভিন্ন অফিসিয়াল কাজ দেন। আমি সত্যি অবাক হয়ে দেখি আমার শ্বশুর শাশুড়ি কত ধৈর্যশীল। প্রাপ্ত বয়স্ক ছেলে চাকরি ছেড়ে বসে আছে, এ নিয়ে তাদের বিন্দুমাত্র আক্ষেপ নেই, না একবার কোনো কটু কথা বলেছে। অথচ আমি মেয়ে হয়েও কত কথা শুনেছি ইনকাম না করাই। আব্বু সবসময় আমাকে বলতো আমার মতো মেয়েরা টাকা রুজি করে সংসার চালায়, আর আমি ঘরে বসে বসে খাই। আমি আদতে বসে বসে খাইনি। টিউশন করে নিজে পড়ার খরচ থেকে শুরু করে যাবতীয় খরচ নিজেই চালিয়েছি। আমাকে ঈদে জামা কাপড় পর্যন্ত কিনে দেওয়ার দরকার পড়েনি। তারপরও তিনি আমাকে অপমান অপদস্থ করতেন। বাবারা সন্তানদের ভালো চায় তাই এসব বলে, এই লজিক অ্যাটলিস্ট কেউ দেবেন না প্লিজ। সন্তানরা সারা জীবন বাবা মার আশ্রয়ে থাকে না, তাদেরকে একসময় না একসময় ডানা ঝাপটে বেরিয়ে যেতে হয় জীবনের তাগিদে। আমিও চলে এসেছি। দুর্ভাগ্য গ্রাস না করলে মৃত্যু পর্যন্ত এখানেই থাকবো, এটাই তো নিয়তি। ভাবি, আসতে পারি? হ্যাঁ আসো। কিছু বলবে? তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। তুমি কি ফ্রি আছো? দাঁড়িয়ে কেন, বসো। ভাইয়া কোথায় গেছে? ওনার ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছে। দেরি আছে আসতে। কি বলবে বলো তো? নাফিসা ভীষণ চঞ্চল প্রকৃতির মেয়ে, সবসময় বাড়ি মাথায় তুলে রাখে টাইপ। ওর এই চঞ্চলতার জন্য আমার ওকে কেন জানি অনেক ভালো লাগে। তবে ওর একটা মুদ্রা দোষ আছে, ও প্রচুর খরচে। মাঝে মধ্যে এমন বেহিসেবি খরচা করে বাড়ির সবাই না বকে পারে না। যে কেউ খুব সহজে ওকে বোকা বানিয়ে টাকা নিয়ে ফেলতে পারে। বিশেষত মেকআপ আইটেমের নাম বললে তো শেষ, যত টাকাই বলুক ও চোখ বন্ধ করে নিয়ে ফেলবে। নাফিসার চেহারা দেখে গেস করতে পারছি ও আবারও এমন কোনো কাজ করেছে যাতে সবাই বকা দিবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে ও বলল, ভাবি, তুমি কি মাকে বলবে আমি আর পড়াশোনা করতে চাই না, উনি যেন আমাকে বিয়ে দিয়ে দেন? আমি বিস্মিত হলেও মুখে প্রকাশ না করে বললাম, কেন, পড়াশোনা করতে কি সমস্যা? আমি আর স্কুলে যাব না ভাবি, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। নাফিসা, কিছু কি হয়েছে? কেউ কিছু বলেছে তোমাকে? পড়ালেখা করে লাভ কি? আমি যতটুকু পড়েছি নিজের ছেলে মেয়েকে পড়াতে পারবো, সংসারের খরচ হিসাব করতে পারবো, এইটুকুই কি এনাফ না? হ্যাঁ এনাফ, কিন্তু এখন এই যুগে কেউ কি চাইবে এমন মেয়েকে বউ করতে যে মাধ্যমিক পাশও করেনি? তাছাড়া এখন সবাই হায়ার এডুকেটেড হতে চায়। তুমি উল্টো কেন ভাবছো, খুলে বলো তো। অনেকগুলো কারণ আছে, বলতে ইচ্ছে করছে না। দু একটাও কি বলা যাবে না? নাফিসা কিছুক্ষণ চুপচাপ রইল, তারপর বলল, আমাদের স্কুলে একটা স্যার আছে, উনি খুব বুলি করে, মেয়েদের দিকে বাজেভাবে তাকায়, আমার দিকেও তাকিয়েছে। আমি একদিন পড়া দিতে পারিনি বলে শাস্তি হিসেবে বলেছিল টিফিন ঘন্টার পর গিয়ে দেখা করতে। আমি ভয়ে যাইনি বলে ক্লাসে সবার সামনে আমাকে যা তা বলে অপমান করেছেন। এমনকি বলেছেন আমি ম্যাথে কিভাবে পাশ করি উনি দেখবেন। এমন কোনো দিন নেই উনি আমাকে বকেন না, মারেন না। যেভাবে আমার বুকের দিকে তাকিয়ে থাকেন ভাবলেও গা ঘিন ঘিন করে ওঠে। বলেই ডুকরে কেঁদে উঠল। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, তুমি এতদিন বলনি কেন? একা একা এত কঠিন সময় পার করছো, আমরা আছি কি জন্য? তুমি তো জানো আমি এখন চাইলেও স্কুল বদলাতে পারবো না। আমার রেজিস্ট্রেশন এখানে হয়ে গেছে, এসএসসি পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে। স্যারের ভাবভঙ্গিতে আমি নিশ্চিত উনি আমাকে টেস্টে ফেল করিয়েই ছাড়বেন। আমি কি করব ভাবি? আমার স্কুল যেতে একদম ইচ্ছে করে না, আমি আর পড়াশোনা করব না। আমি নাফিসার হাসি খুশি চেহারা দেখে অভ্যস্ত। ওর কান্না সহ্য করা আমার জন্য কঠিন হয়ে উঠল। নিজের ওপর রাগ উঠল। আমি কেন খেয়াল করিনি ওর ওপর কি ঝড় যাচ্ছে। কিছুদিন আগেও বলছিল স্কুল ড্রেস আর পরবে না, বোরকা পরে যাবে। কিন্তু ওদের স্কুলে বোরকা পরার অনুমতি নেই, তাই মা ওকে বলল স্কুলে হিজাব পরতে, অন্য সব জায়গাতেই না হয় বোরকা পরিস। কিন্তু ও মানতেই চাইছিল না। তখন বুঝিনি ও কেন এত জেদ করছিল। ক্রস বেল পরে 100 বার ভাঁজ করত, হিজাবের ভাঁজ গাঢ় করত যাতে কিছু বোঝা না যায়। আয়নার সামনে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে দেখতো কিছু বোঝা যায় কিনা। ওর এইসব দেখে মা বিরক্ত হতেন। 1 ঘন্টায় রেডি হওয়া শেষ হতো না বলে কত বকা যে শুনেছে। বেচারিকে আর কিভাবে বলি? দোষটা ওর পোশাকের চেয়েও বেশি কুদৃষ্টির। যে কুদৃষ্টি দেয়ার সে লোহার কাপড়ে মুড়িয়ে রাখলেও দিবে। ওদের দৃষ্টি থেকে বাঁচার কোনো উপায় নেই। আমার মন মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল।
ও যদি আমার বোন হতো আমি এক্ষুনি ওকে এই স্কুল থেকে নিয়ে আসতাম, যত টাকা লাগে লাগুক। এই স্কুলে আর পড়াবো না। এখন বলতে পারেন এরকম ভাবনা তো কাপুরুষতার লক্ষণ। আমার উচিত ওই স্যারকে শায়েস্তা করার। কিন্তু সত্যি করে বলুন তো, আমি যদি কমপ্লেন করি স্যারটার কি আদৌ কিছু হবে? এদেশে বিচার পাওয়া যায়? রেপ কেসে আসামির কিছু হয় না। আর এটা তো কিছুই না, পথে ঘাটে, স্কুলে, কলেজে, বাসে, ট্রেনে যেখানেই যাবেন কুদৃষ্টি পড়বেই। চোখের ভাষা যত নোংরা হোক, কথা বলার ভঙ্গি যতই কুৎসিত হোক, কোনো আইন কি আছে এর বিরুদ্ধে? নাকি কেউ কারণ আমি বলতে পারবেন এই লোকটা আমার দিকে বাজেভাবে তাকিয়েছে, তার নজর আমার দিকে ছিল। বরং একদল চলে আসবে কিভাবে আপনার পোশাক বা চরিত্রকে দোষ দিয়ে দায়সারা হওয়া যায় তা বলতে। এই সমাজের প্রতি আমার খুব আক্ষেপ। আমি নাফিসাকে সান্ত্বনা দেওয়ার ভাষা পাই না, বরং নিজেই মুষড়ে পড়ি কিভাবে এর সমাধান করা যায় ভেবে। আমি কি একবার তাশরিফের সঙ্গে আলাপ করব? ওনার রিয়াকশন যদি আমার মন মতো না হয়, কিংবা উনিও যদি আর 5 জনের মতো নাফিসাকেই দোষী ভাবে, আমি কি তাকে আর সম্মান করতে পারবো? আমার ওভার থিঙ্ক আমাকে অস্থির করে তোলে। আমি ভয় পাই কোনো মেয়ের সন্তানকে গর্ভে ধারণ করতে। আমি ভয় পাই এই বর্বর পৃথিবীতে কোনো মেয়েকে আনতে। তাশরিফ মানুষ হিসেবে কেমন সেটা গত 4 মাসে সম্পূর্ণ না বুঝলেও এটা বুঝতে পারে উনি খারাপ না। পরিবারের সবার সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্ব সুলভ। তার আত্মীয় স্বজনরাও তাকে নিয়ে সুধারণা রাখে। বিপদে আপদে সবার খোঁজ খবর রাখা ও সাধ্যমতো সাহায্য করার প্রবণতা চোখে পড়ার মতোই। আমার প্রতিও সে ভীষণ যত্নশীল। তবে কিছু ক্ষেত্রে তার চিন্তাভাবনা একটু রক্ষণশীল। দোষ বলতে গেলে এটাই আসবে, সে যেখানে না বলে সেখানে হ্যাঁ বলার সাধ্য কারো নেই। এই একরোখা স্বভাব বাদে তার মধ্যে আপাতত কোনো দোষ দেখছি না। তাকে আমি ভরসা করতে পারি, তবে সেটা একটা নির্দিষ্ট সীমারেখা টেনে। নাফিসার বিষয়ে আমার দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। আমি ব্যাপারটা মায়ের সঙ্গে আলাপ করব নাকি তাশরিফের সঙ্গে তা নিয়ে দ্বিধায় পড়ে গেছি বটে, কিন্তু বাইরে থেকে ফেরার পর তার চেহারা দেখে কিছু বলার আর সাহস হয়নি। মুখ ভার করে চুপচাপ ডিনার সেরেই যখন শুতে চলে গেল, আমি অবাক না হয়ে পারিনি। কেননা সে রোজ রাতে ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করে। আমিও কিছু না বলে মশারি টানিয়ে লাইট অফ করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে নাস্তা খেয়ে সে বেরিয়ে গেল। কোথায় গেছে, কখন আসবে কোনো কিছুই বলে যায়নি। বাবা বললেন, হয়তো কোনো ইন্টারভিউতে যাচ্ছে, এটা বলতে অস্বস্তি হওয়ার বলেনি হয়তো। মাও তার সঙ্গে একমত পোষণ করে বললেন, বারবার এক কথা বলতে ওর লজ্জা লাগে, তাই বলিনি। তুমি টেনশন নিও না। যতই মনকে বলি, মন তবুও মানে না। আমি জানি উনি বেকার থাকাটাকে পছন্দ করছেন না, তাই চেষ্টা করছেন দ্রুত কিছু করার। সেদিন প্রতিবেশী একজন তো কথার ছলে বলেই ফেলেছিল, কি বিয়ে করালেন ছেলেকে, কয়েক মাসের মধ্যে বেকার হয়ে গেল। ঘরে বউ এলে সবার ভাগ্য খুলে, আপনাদের দেখি ভেঙে গেল। যদিও মা অনেক রেগে গিয়েছিলেন, মহিলাটিকে কিছু করা কথা শুনিয়ে বিদায় দিলেও তার রাগ কমেনি। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মানুষ বলেই আমাকে এরূপ কোনো অপবাদ দেয়নি। যদি তাদের জায়গায় অন্য কেউ হতো, এতদিনে কথা আমি ঘরেই শুনতে পেতাম। লক্ষ্মী অলক্ষ্মীর ব্যাপার আমাদের ধর্মে না থাকলেও সংস্কৃতিতে মিশে আছে। অপয়া কুফা যে নামেই বলো না কেন, এসব চলে আসবেই। আর কারো কথা বাদ, আমার বাবা যদি শোনেন সবার আগে উনিই বলবেন। কুফার পা পড়ছে না, ধ্বংস তো হবারই ছিল। আমি মোনাজাতে শুধু বলি ওর একটা ভালো চাকরি হোক, আমার মান সম্মান নষ্ট না হোক। সারাদিন শেষেও যখন তাশরিফ ফিরল না, আমি তাকে কল করি। সে রিসিভ করে বলল, আমার ফিরতে একটু দেরি হবে, তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেও, টেনশন করো না, আমি ঠিক আছি। মা অনেকবার বললেও আমি না খেয়ে তার জন্য অপেক্ষা করছিলাম। আমার একটা বাজে অভ্যাস হচ্ছে, টেনশনে আমার খাওয়া বন্ধ হয়ে যায়। যদি জোর করে কিছু মুখে তুলি বমি করে ফেলে দিতে হয়। ওনাকে না দেখে আজকাল আমার গলা দিয়ে এক ফোঁটা পানিও নামবে না। বেলকনিতে গিয়ে একটু পরপর উকি দিচ্ছি সে আসছে কিনা দেখতে। বহু কষ্টে রাত 12টা অবধি চোখ মেলে রাখলেও এরপর আর সম্ভব হলো না। কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারি না। মাঝরাতে আচমকা ঘুম ভেঙে যায়, পাশে হাতড়ে খুঁজি সে আছে কিনা। আমার অস্থিরতা হয়তো সে বোঝে। আমার গা ঘেঁষে জড়িয়ে ধরে বলে, আমি আছি, শান্তিতে ঘুমাও। আমি তার বুকের ওপরে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলি, কোথায় ছিলেন আপনি সারাদিন? কখন ফিরেছেন? আমাকে ডাকেননি কেন? সে ঘুম জড়ানো গলায় বলল, কাল সকালে সব বলবো, আমার অনেক ঘুম পাচ্ছে। আমি মুখ তুলে তার গালে চুমু দেই, আদর করে মাথায় হাত বুলিয়ে বলি, আপনি সুস্থ থাকুন, আমার পাশে থাকুন, আর কিচ্ছু চাই না আমার। সে আরো গভীরভাবে আলিঙ্গন করে গাঢ় নিঃশ্বাস ফেলতে লাগলো। বুঝলাম ভীষণ ক্লান্ত। ফজরের পর তার সঙ্গে বাহিরে বের হলাম। তারপর বলল, একটা কথা কি জানো হুমায়রা, কখনো কারো উপকার করে বিনিময় আশা করতে নেই, কারণ
মানুষ উপকার মনে রাখে না। ঠিক। যাক, আল্লাহ ভরসা। দুঃসময় আসে মানুষ চেনাতে। আমি ঠিক করেছি যে কোনো একটাই জয়েন করে ফেলবো। অযথা সময় নষ্ট করার চেয়ে ঢুকে যাওয়া বেটার। পরবর্তীতে ভালো সুযোগ আসলে নেওয়া যাবে। যা হবে ভালোর জন্যই হবে ইনশাল্লাহ। আমি খুব সরি হুমায়রা। মা বলছিল তুমি নাকি আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করো। আমিও খেয়াল করেছি এই কয়েকদিনে তোমার চেহারা বদলে গেছে। তুমি আর টেনশন করো না, সব আবার ঠিক হয়ে যাবে। আমি মাথা নেড়ে সম্মতি জানাই। তাসরিফ পরিকল্পনা মাফিক একটা কোম্পানিতে জয়েন করে। আগে রুটিনে ব্যাক করায় তার জীবনধারা স্বাভাবিক হয়। আমিও স্বস্তি পাই। নাফিসার স্কুলে হলিডে চলায় ওর ব্যাপারটা নিয়ে আপাতত চিন্তা নেই। একদিন দুপুরে রান্নার কাজ করছিলাম, তখন দরজায় নক পড়ে। মা তড়িঘড়ি এসে বললেন, তানহা, তোমার ফুফু শাশুড়ি এসেছে, গিয়ে কদম বসি করে ভালো মন্দ খোঁজ খবর নেবে। আমি মায়ের কথা মতো তার শরবত নিয়ে তার কাছে যাই। বাবা পরিচয় করিয়ে দেওয়ার পর কদমবুসি করতে উনি বলেন, তাসরিফের বউ এটা? ওনার চেহারায় তাচ্ছিল্যের ছাপ স্পষ্ট হয়ে উঠলে মুখে আর কিছুই বললেন না। আমি ওনাকে যাই প্রশ্ন করলাম অন্যদিকে তাকিয়ে হ্যাঁ না জবাব দিলেন, যেন আমার দিকে তাকানোর রুচি তার নেই। বাবা বললেন, বৌমা রান্না শেষ হয়েছে? তাহলে তোমার ফুপুর জন্য ভাত বেড়ে ফেলো। অনেক দূর জার্নি করে এসেছেন। আপা, তুই হাত মুখ ধুয়ে নে। এখনই ব্যস্ত হইস না, আমি কোথাও চলে যাচ্ছি না। আসছি যখন সপ্তাহখানেক বেড়াবো। তোর যতদিন ইচ্ছে থাক। দিনের হিসাব করছিস কেন? বাড়ির সবাই ভালো আছে তো? আমার ভাগ্নে ভাগ্নির কি খবর? আসলে সবাই ভালো, তোদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আমি খাবার পরিবেশন করে ওনাদের ডাক দিলাম। মা বললেন, আপা, আপনি আসবেন জানলে ভালো মন্দ রান্না করতে পারতাম। উপস্থিত যা আছে কষ্ট করে খেয়ে নিন। ওনার পাতে খাবার দিতে হাত বাড়াতেই বললেন, আমি বেড়ে খেতে পারবো, পরের বাড়িতে তো আসি নাই, নিজের ভাইয়ের বাড়িতেই আসছি, আমাকে মেহমানের মতো করতে হবে না। আমি হাত সরিয়ে পিছিয়ে গেলাম। মা বললেন, তানহা, তুমি গোসল করে নামাজ পড়ে নাও তাহলে। জি আচ্ছা। আমি রুমে এসে আয়নার সামনে দাঁড়াই। আমাকে দেখতে কি এতটাই জঘন্য লাগছে যে আমার দিকে তাকাতেও কারো ঘৃণা হয়? আমার হাতে বাড়া খাবারে অরুচি। আমি দ্রুত ওয়াশরুমে ঢুকি, সময় নিয়ে গোসল করি। নামাজ পড়ে সিঁড়িতে পা রাখতেই শুনি উনি বাবা মায়ের ওপর চেঁচিয়ে বলছেন, আমার রাজপুত্রের মতো ছেলেটার জন্য একই মেয়ে আনলে, দুনিয়াতে মেয়ের কি অভাব পড়ছিল? এসব কি ধরনের কথাবার্তা বলছো? মানুষকে বাহ্যিকভাবে জাজ করার অভ্যাস তোমার গেল না? কয়দিন থাকো, বুঝবা ও কত ভালো মেয়ে, আমাদের সবাইকে কত যত্ন করে। তা তো করবেই, যত্ন না করলে বসে আনবে কেমনে? তাদের চেহারা নাই, তারাই শ্বশুর শাশুড়ির লোকদেরকে সেবা যত্ন করে মন জুড়িয়ে চলে, নয়তো ভাত মিলবে না। রিজিক কারো জন্য থেমে থাকে না, আর মানুষ আল্লাহর সৃষ্টি, এটা কারো হাতে নাই। তুমি ওকে কটু কথা বলে বরং আল্লাহর সৃষ্টিকর্মকে অপমান করতেছো। বাবারে, মেয়ের দেখি আসলে অনেক তেজ। তাদের সবাইকে তাবিজ করেছে না? যেভাবে পক্ষ নিচ্ছিস, তাসরিফের মনে ধরছে তো নাকি তোরা বাধ্য করে বিয়ে দিলি? মেয়ের ব্যাপারে অনেক টাকা। জি আপা, এই ছিলেন আপনি আপনার ভাইকে? উনি টাকার জন্য ছেলেকে বিয়ে করাবে, এতটুকু তো আপনার জানার কথা। তোমরা সবাই নির্বোধ হয়ে গেছো। আমারও এই ভুল হয়েছে। যখন বলছিলা ওর জন্য মেয়ে দেখছো, তখনই আসা উচিত ছিল। যাক, এসব বলে আর লাভ কি এখন? আমার ভাতিজার জীবন শেষ। আমি আর নিচে গেলাম না, নিজের ঘরে বসে রইলাম চুপচাপ। আমি জানি মানুষ আমাকে প্রথম দেখায় কখনোই পছন্দ করে না। যারা দেখতে সুন্দর হয় তাদের প্রতি মানুষের বিশেষ আগ্রহ ও ভালোবাসা জন্মে। প্রথম দেখাতেই মানুষের মন জয় করে ফেলে ওরা। আমরা যারা আহামরি সুন্দর নই, বরং চাপা রঙের, তারা যতই আন্তরিকতা দেখাই, কলিজা কেটে খাওয়াই, মানুষ আমাদের সহজে পছন্দ করতে চায় না। আমাদের গায়ের রংটা যেন সব ছাপিয়ে যায়। আমি মানুষের এসব রিয়েকশনে অভ্যস্ত। এখন বরং যারা আমাকে পছন্দ করে তারা কেন করে এই টেনশনে মরে যাই। মেসেজের শব্দ শুনে ফোন হাতে তুলে দেখি তাসরিফ টেক্সট করেছে। লাঞ্চ করেছে আমার বিবিজান? করব একটু পর। আপনার খাওয়া হলো? হ্যাঁ, মাত্রই। আজ দেরি যে? রান্না শেষ করে গোসল করতে দেরি হলো তাই আর কি। ও আচ্ছা, তাহলে খেয়ে নাও। ছোট ফুপু এসেছেন, আসবার সময় ওনার জন্য কিছু আনবেন। উনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, হুমায়রা, তুমি কি জানো একটা বিশেষ কথা?
যে কথা পুরো পৃথিবীতে রটে গেছে। কি কথা? তোমাকে আমি অনেক ভালোবাসি। তাই নাকি? সত্যিই তাই। আচ্ছা, জেনে ভালো লাগলো। সত্যি ভালো লেগেছে? হ্যাঁ। তাহলে ছুটি নিয়ে চলে আসি। না, মন দিয়ে কাজ করুন। নিষ্ঠুর নারী। যাই হোক, খেয়ে নাও, অনিয়ম করো না কেমন? খেয়ে এসে টেক্সট দিবে অবশ্যই। আচ্ছা। আম্মু যখন শুনলো ফুফু শাশুড়ি এসেছেন তাদের দাওয়াত করতে, আব্বুকে নিয়ে আসেনি বাড়িতে। আমি মনে মনে শুধু দোয়া করছিলাম ফুফু ওনাদের সামনে কোনো বেফাস মন্তব্য না করে বসেন, কিন্তু যার যে নেচার তা সে লুকাবে কিভাবে? তিনি হাসতে হাসতে বললেন, আপনার গায়ের রংটা পাইলেও তো মেয়েটার ভাগ্য খুলে যাইতো। কেউ বলবে এত সুন্দর মায়ের মেয়ে এটা। আমি চায়ের ট্রে হাতে থমকে গেলাম। উপস্থিত সবার চেহারা বদলে গেল। আব্বু তার হাসিতে হাসি মিলিয়ে বলল, আমার মা আল্লাহর মেহমান হওয়ার পর আল্লাহ দোয়া হয়েছিল এই ইতিমের জন্য, তাই মায়ের মতোই আরেক মা মেয়ে রূপে পাঠাইছে। ওর চেহারা, গায়ের রং সবকিছুই অবিকল আমার মায়ের মতো। ওর ভাগ্য খুলছে কিনা জানি না, তবে আমার ভাগ্য ঠিকই খুলেছে ওর জন্মের পর। আব্বু আমার পক্ষ টেনে কথা বলছে। আমি যেন আমার কানকে বিশ্বাস করতে পারছি না। আব্বুর জবাবে আমার ফুফু শাশুড়ির চেহারা পাংশু হয়ে গেলেও আমার বুকটা আনন্দে ভরে গেল। জীবনের প্রথম তিনি আমাকে নিয়ে এত সুন্দর মন্তব্য করেছেন। আমি সবাইকে চা দেবার পর আম্মুর পাশে বসলাম। আব্বু খুব আন্তরিকতার সাথে সবাইকে দাওয়াত দিলেন ওখানে যাওয়ার জন্য। আম্মু আমার ঘরে বসে বললেন, তোর ফুপুর কথায় মন খারাপ করিস না মনি, বুড়ো মানুষদের মুখে মিষ্টতা কম থাকে। মন খারাপের কি আছে? মিথ্যা কিছু তো বলি নাই। তোমাকে দেখলেই সবাই এই কথা বলতো। অনেকে তো মানতেই চাইতো না আমি তোমার মেয়ে। তোর যত আজে বাজে কথা। আমি তো আজকে অবাক না হয়ে পারলাম না। হিটলার সাহেব কিভাবে এত ভালো কথা বলছে? ফাজিল মেয়ে। কোনো বাবাই তার মেয়ের শ্বশুর বাড়িতে মুখ ছোট করতে চায় না। সন্তানেরা তো বাবা মায়েরই অংশ। ওদেরকে ছোট করা মানে নিজে ছোট হওয়া। নিজে যতই বকাঝকা করুক, অন্য কেউ সেটা করলে সহ্য করা যায় না। তাই নাকি? তোর মনটা ভরে ওঠে নাই বল? উঠেছে, অনেক খুশি হয়েছি। শুনলাম জামাইয়ের চাকরি ছিল না, কিছু তো বলিসও নাই আমাকে। কিভাবে চলেছিলি তখন? কোনো অসুবিধা হয়েছিল? আরে না, কি অসুবিধা হবে? তুমি অযথাই দুশ্চিন্তা করতা, তাই বলি নাই। আম্মু আমার মাথায় হাত রেখে বললেন, আমার মেয়েটা দেখি সংসারী হয়ে গেছে। হ্যাঁ রে মনি, মাঝে মধ্যে গিয়ে দেখে আসতে পারিস না? বুকটা কেমন খা খা করে তোর জন্য। আমি বড় একা হয়ে গেছি। ছোটুকে বিয়ে করাই দাও। ও তো বলেই সবসময় বিয়ে করবে। এখন কম বয়সী ছেলেদের বিয়ে দেওয়ার ট্রেন্ড। তোর মনে হয় ও পারবে? বিয়ে কি ছেলে খেলা? বুঝদার হয়েও অনেকে সংসারে ঘানি কাঁধে তুলতে চায় না, সেখানে ও তো। তোমার কাছে আমরা সবাই ছোট খোকা। এখনো কি সেই জামানা আছে? 3 কুত্তার বয়স না হলে বিয়ে করা যাবে না? ভয় লাগে যদি বড় হলে মনে হয় তাড়াতাড়ি বিয়ে করিয়ে ওকে ঝামেলায় ফেলেছি। এখন তো আবেগের কারণে বলে। ছেলেদের মন আকাশের চেয়েও দ্রুত বদলায়। পরে বউকে ভালো না লাগলে। তুমি সেলিব্রিটিদের নিউজ পড়ে পড়ে এসব বলতেছো, বুঝছি তো। তোমার প্রিয় আমির খানের প্রতিবেদন পড়ে পড়ে তোমার মাথায় এই লজিক আসছে এখন, তাই না? শুধু তার দোষ কেন দেশ? তাহসান, মিথিলা, সাইফ আলী খান সবাই তো এই কথা বলে এখন। অল্প বয়সে বিয়ে করে সংসার করেছে, বিচ্ছেদের পর বলে কম বয়সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। ওরা গ্ল্যামার দুনিয়ার মানুষ, তাই এসব বলে। আচ্ছা যাও, তোমার যা ইচ্ছে করো। তোমাদের চোখে ছেলেদের বয়স ধরা খায় না, অথচ মেয়ের বেলা 13-14 থেকেই শুরু। আমার মেয়ের বেলা আমি দেরি করেছি, এই খোটা আমাকে দিতে পারবি না? আমি 2 হাত জোর করে বললাম, ভুল হয়েছে মা, ক্ষমা দাও। আম্মু হাসতে লাগলেন, বললেন, কি ভেবেছিস যুক্তিতর্ক শুধু তোরাই দাঁড় করাতে পারিস? ডিজিটাল যুগের ছেলে মেয়েদের সামলাতে সামলাতে আমরাও ডিজিটাল হয়েছি, বুঝলি? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। আসলেই সবাই ডিজিটাল হয়ে গেছে। ভাদ্র মাসের রোদে কাপড় দিয়ে আমাদের বাসায় সাধারণ নিয়ম। এ সময় রোদ তিতা হয় বলে পোকামাকড় বাসা বাঁধতে পারে না, এমনটাই আমার দাদি বলতেন। এই বছরে এই সময়টায় আলমারির সব শাড়ি কাপড় রোদে দিয়ে ঠান্ডা করে গুছিয়ে রাখা হতো। অভ্যাস অনুযায়ী আমিও আমার সব শাড়ি 3 পিস ছাদে রোদে দিয়েছি। রান্নাঘরে গিয়ে দেখি মা তালের রস বের করেছেন। সত্যি বলতে এটার গন্ধ আমার একদম সহ্য হয় না। শ্বশুর বাড়িতে কি এসব বলতে আছে? মা আমাকে দেখে বললেন, তানহা, আরেকটা গামলা নিয়ে বসে পড়ো। আগে কখনো তালের রস না ছাড়লেও মায়ের দেখা দেখি সেটা করতে শুরু করেছি।
মা সবগুলো তালের রস বের করে জালে বসালেন, তারপর ঠান্ডা করে বোতলে করে ফ্রিজে স্টোর করলেন। আমি রুমে এসে আসরের নামাজ পড়ে নিলাম। তাশরিফ বলেছিল আজকে তাড়াতাড়ি বাসায় ফিরবে, তার এক বন্ধুর বোনের বিয়ে সেখানে যাওয়ার জন্য। ছাদে কাপড় আনতে গিয়ে দেখি নাফিসা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, ভাবি দেখেছো সামনের বিল্ডিংয়ের কাজ কত দ্রুত শেষ হয়েছে? হ্যাঁ, খুব দ্রুতই হয়েছে, কিছুদিন পর ভাড়াটাও চলে আসবে। ভাবি তোমাকে একটা ঘটনা বলেছিলাম। কি ঘটনা? ও বলা হয়নি তাহলে। একটা দারুণ ঘটনা ঘটেছে। কি বলো শুনি। আমাদের ক্লাসের টুম্পা দেখতে খুব সাদাসিধা টাইপ, এমনভাবে ক্লাসে আসে মনে হয় না পড়তে এসেছে। মানে একটুও পরিপাটি না, চুলটাও ঠিকঠাক আঁচড়ায় না। তো ওকে সবাই একটু অপছন্দ করে বলা যায়। ওর সঙ্গে কেউ বিশেষ মিশতেও চায় না। তারপর? আমি তোমাকে বলেছিলাম না স্যারের কথা, ওনার নজর ভালো না। সবাই গুছিয়ে থেকেও ওনার কুদৃষ্টি থেকে ছাড় পায় না। সেখানে টুম্পা কোন ছাড়? উনি ওকে পড়া জিজ্ঞেস করার বাহানায় পিঠে হাত দিয়ে বসতে বলতেন, ইচ্ছে করে বেঞ্চে ঘেঁষে হাঁটাচলা করতেন। একদিন নাকি ওকে ডেকেছিলেন অফিস রুমে। কি সাংঘাতিক লোক এটা! ওনার দৌরাত্ম্য তো বেড়েই চলেছে। তোমরা সবাই মিলে কমপ্লেন করো না কেন? ম্যাথ পরীক্ষায় ফেল করতে চাইবে কে? তবুও কোনো ফিমেল টিচার বা ক্লাস টিচারকে কি জানানোর উপায় নেই, যিনি এ বিষয়ে কোনো স্টেপ নেবেন? দেখো, এ যুগে এসেও এরকম ভয়ভীতি পেলে চলে? তোমরা চুপচাপ সয়ে গেলে তো সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, এইটা ঠিক বলেছ। আমাদের উচিত আওয়াজ তোলা। ইন্টারেস্টিং ব্যাপারটাই শুনলে না? বলো। টুম্পার বাবা পুলিশ অফিসার, এটা আমরা কেউ জানতাম না। অবশ্য জানার মতো করে কখনো মেশাই হয়নি। তো ও করলো কি, ওর বাবাকে সব বলে স্কুলে নিয়ে আসছে। আরও অনেকেই নাকি পরিচয় গোপন করে সাক্ষ্য দিয়েছে। ওনার সঙ্গে সাংবাদিকও নাকি ছিল। প্রিন্সিপাল স্যার স্কুলের রেপুটেশন বাঁচানোর ভয়ে স্যারকে বহিষ্কার করেছেন। ব্যাপারটা মিডিয়ায় না বলার জন্য অনুরোধ করেছেন। তবে শুনেছি পরে তাকে থানায় নিয়ে গিয়েছিল। তাহলে তো বলা যায় আপদ কেটেছে তোমাদের। এ ঘটনার পর আশা করি আর কেউ এমন জঘন্য কাজ করার স্পর্ধা দেখাবে না। হ্যাঁ ভাবি, ঠিক বলেছ। আমি আল্লাহর কাছে কত দোয়া যে করেছি, আল্লাহ এভাবে উদ্ধার করবেন আশা করিনি। নাফিসার প্রফুল্ল চেহারা দেখে আমার মনটা হালকা হলো। যাক, ঝামেলা মিটেছে, আলহামদুলিল্লাহ। সন্ধ্যায় সবার জন্য কাবাব ভেজে চা বসাতেই দেখি তাশরিফ এসেছেন। মা তাকে ফ্রেশ হয়ে আসতে বললেন। সবাই একসঙ্গে চা খেতে। আমিও ঝটপট সবকিছু গুছিয়ে ডাইনিং এ রাখলাম। তন্ময় ভাইয়া আর নাফিসা কাবাব নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে। ভাইয়া বয়সে বড় হলেও ছোট ভাই বোনদের সাথে এমনভাবে খুনসুটি করে যেন তাদের বয়সী। আরমান সেই তুলনায় শান্তই থাকে। তাশরিফ ওদের এসব দেখে বলল, এখন এত খেয়ে পেট ভরিয়ে লাভ নেই, একটু পর বিয়েবাড়ির খাবার আর খেতে পারবি না। ওয়াজেদ বারবার বলেছে সবাই যেন উপস্থিত হয়। ও, তুই চিন্তা করিস না ভাই, আমাদের পেট এত সহজে ভরে না। ভরবে কিভাবে? আমার ভাগের খাবার খেয়ে খেয়ে ঢোল হয়েছে কি না? ঢোল বলিস কেন, ভুঁড়ি বল, ভুঁড়ি। নারীর শাড়ি, পুরুষের ভুঁড়ি, দুটোই বাঙালির মনোহারি। বাহ বস বাহ, क्या কবিতা কহি হ্যায়। কবি তন্মেন্দ্রনাথ দত্ত। চায়ের পর্ব শেষে সবাই বিয়েতে যাওয়ার জন্য তৈরি হতে চলে গেল। আমিও সব কিচেনে রেখে রুমে গেলাম। গিয়ে দেখি জনাব আলমারি খুলে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে বললেন, এই হুমায়রা কোন শাড়ি পরবে আজ ঠিক করেছো? যে কোনো একটা পরলেই তো হলো। ওখানে সবাই বউকে দেখতে আসবে, আমাকে না। আজকে ম্যাচিং ম্যাচিং পরবো তাই জিজ্ঞেস করলাম। এত আনরোমান্টিক তুমি। আপনি বলুন কোনটা আমাকে ফুটে। ফুটে আবার কি, যা পরো তাতেই তো সুন্দর লাগে। কচু, সব রঙে সবাইকে মানায় না। দেখুন তো এটাতে মানাবে কিনা। বলে আমি আকাশি রঙের কাঞ্জিভরম মেলে ধরলাম। তিনি কিছুক্ষণ চেয়ে বললেন, না, এটা পরা যাবে না আজ, এটাই বেশি সুন্দর লাগবে, অন্য একটা সিলেক্ট করো। একে একে 10 থেকে 12টা দেখানোর পর জনাবের পছন্দ হলো জাম কালারের শাড়ি। আমি হাঁপ ছেড়ে বললাম, আপনি এত চুজি! এই নাক নিয়ে আমাকে পছন্দ করেছেন কিভাবে আল্লাহ মালুম। তিনি হাঁচকাটানে কাছে নিয়ে বললেন, তোমাকে চুজ করার পরও কনফিডেন্স আসে না? তুমি বেস্ট বলেই আমার চোখে পড়েছো। আমি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, এই চোখে কি আছে বলুন তো? তাকালেই সব বিশ্বাস করতে মন চাই। কি আছে বুঝতে অসুবিধা হয়? আমি ওনার গলা জড়িয়ে বললাম, বুঝতে অসুবিধা হলে কি আর কথা বলতাম। গুড গার্ল। বিয়েতে উপস্থিত হবার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হোস্টদের অভ্যর্থনা। তাদের উষ্ণ অভ্যর্থনা ব্যতীত বিয়েতে আসা মাটি হয়ে যায়।
ওয়াজেদ ভাই ও তার পরিবার আন্তরিকতার ত্রুটি রাখেননি। আশিফ আমাদেরকে বসিয়ে ওনার অন্যান্য ফ্রেন্ডদের সাথে দেখা করতে চলে গেলেন। সেখানে একটা নাম শুনে আমার সমস্ত মনোযোগ পিছনের দিকে যায়। হ্যাঁ, নামটা ফাইজা। আমি পিছনে তাকিয়ে বোঝার চেষ্টা করি কে ফাইজা। তখনই চোখ যায় অ্যাশ কালারের গর্জিয়া শাড়ি পরা একটা মেয়ের দিকে। মেয়েটার গায়ের রং ধবধবে ফর্সা, চুলগুলো শাইনি অ্যান্ড সিল্কি। মেকআপ আহামরি না করলেও চোখ ধাঁধালো সুন্দর লাগছে। আমি তার দিকে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে ভাবতে থাকি, এত সুন্দর মানুষ হয়? আমার বুকের মাঝখানে কেমন চাপ অনুভব হয়। আমি নিজেকে সামলে সামনে তাকাই। তাসিফ আমাকে নিয়ে সবার সঙ্গে পরিচয় করান। আমি হাসি মুখে সবার সঙ্গে কুশল বিনিময় করি। সেখানে ফাইজাও এসে উপস্থিত হয়। তাসিফের দিকে তাকিয়ে মাথা হেলিয়ে মুচকি হেসে বলে, কি রে, আমার সঙ্গে পরিচয় করাবি না? তাসিফ ভীষণ চমকে বললেন, আরে ফাইজা যে, তুইও এসেছিস দেখছি। দেশে ফিরলি কবে? এই তো কিছুদিন আগে। তাসিফ আমার কাঁধে হাত রেখে বললেন, মিট মাই ওয়াইফ হুমায়রা। হুমায়রা ও আমার স্কুল লাইফের ফ্রেন্ড ফাইজা। সবাই ওকে বিউটি উইথ ব্রেইন বলে। চুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়েছে কিনা। আমি হেসে তাকে সালাম দিলাম। উনি আমার দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে তাকালো। হাসি মুখেই বলল, ভারী মিষ্টি বউ পেয়েছিস তো। দেখতে হবে না বউটা কার? হ্যাঁ, সেটাই। তাসিফ বেঘরে ঘুমাচ্ছে। আমি তার পাশে নির্ঘুম রাত কাটাচ্ছি। চোখ বন্ধ করলেই ফাইজা আপুর চেহারা ভাসছে। আপুর হাইট 5 ফিট 6। হিল ছাড়াই উনি এত লম্বা, তাসিফের হাইটের সাথে মানানসই। আল্লাহ আসলেই কিছু মানুষকে রূপে গুণে অনন্যা বানিয়ে দেয়। তাদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আয়নায় নিজের চেহারা দেখে আফসোস করা ছাড়া কিছুই করার থাকে না। নিজেকে আজকাল অদ্ভুত মনে হয়। আমি দিন দিন কেমন নিব্বি হয়ে যাচ্ছি। এসব ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করা মানায়? মানুষের পছন্দ অপছন্দ থাকতেই পারে, এটা বড় কোনো ব্যাপার না। পুরনো কাসুন্দি ঘেটে আমিই বরং কষ্ট পাচ্ছি। ডিম লাইটের আলোয় আমি তাসিফের দিকে তাকাই। ঘুমালে তাকে ভীষণ আদরে লাগে। কি সুন্দর মাথার নিচে হাত রেখে গভীর ঘুমে মগ্ন। তার বুকে আঙুল দিয়ে আঁকিবুকি করতে আমার অনেক ভালো লাগে। আমি 2 হাতে ভর দিয়ে তার দিকে তাক করে শুয়ে তাকে দেখছি আর কত কিছু ভাবছি। সে আকস্মিক চোখ মেলে চাইতেই আমি হকচকিয়ে যাই। সে আমার দিকে চোখ সরু করে তাকিয়ে বলল, রহস্য কি বলতো? কই, কিসের রহস্য? কোনো রহস্য নেই। এমন গভীর পর্যবেক্ষণ চলছে কেন? নিজের বরকে দেখতে রহস্য লাগে নাকি? এমনি দেখছি। তাই? হুম। কারো কিছু চাই না তো? কথাটা শুনে লজ্জায় আমার কান গরম হয়ে গেল। উনি আমাকে কি ভেবে বসলেন? আমি আমতা আমতা করে বললাম, না না, আপনি ভুল ভাবছেন, ওরকম কিছু না। তিনি আড়মোড়া ভেঙে উঠে বসলেন। চোখ কচলে আমার দিকে তাকালেন। বললেন, তোমার চেহারা তো অন্য কথা বলছে ম্যাডাম। আমি ওনার কথা শুনে প্রতিবাদ করে বললাম, না ভুল, আপনি আন্দাজে একটা ঢিল ছুঁড়লেই হবে না। আচ্ছা মানলাম। বলে উনি পিঠ দেখিয়ে শুয়ে পড়লেন। আমি ওনার বাহুতে হাত রেখে বললাম, রাগ করেছেন? করার মতো কিছু করেছো? প্রশ্ন না, সোজা সাপটা বলুন না প্লিজ। তোমাকে একদিন বলেছি আমি তোমার, তুমি আমার। এখানে রাগ ঢাকের কারণ কি? তোমাকে আমি যেমন কাছে পাওয়ার আকাঙ্ক্ষা রাখতে পারি, তুমিও পারো। এটা খুব স্বাভাবিক হুমায়রা। আমি জানি তো। জানলে ভালো, ঘুমিয়ে পড়ো। এই কি? আপনি এভাবে মুখ ঘুরিয়ে শুয়ে থাকবেন? আমি বুঝি আমার বরের চেহারা দেখতেও পারবো না? এতক্ষণ দেখেও যার প্রেম প্রেম পাইনি তার আর দেখা লাগবে না। আমি ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরে পিঠে গাল ঠেকিয়ে বললাম, আমি আপনাকে অনুভব করতে ভালোবাসি। আপনার সবকিছু আমার মুখস্থ হোক সেই প্রচেষ্টা চালাই। আপনাকে নিয়ে গবেষণা করতে ভালো লাগে, পর্যবেক্ষণ করতে ভালো লাগে। আপনাকে দেখার তৃষ্ণাও আমার মেটে না। আপনি যখন থাকেন না, আপনাকে যেন স্পষ্ট কল্পনা করতে পারি। তাই যতক্ষণ থাকেন বেশি করে দেখে নেই। আমার ভালোবাসার ধরন হয়তো স্বাভাবিক নয়, কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। তাসিফের হার্টবিট স্লো হয়ে গেল যেন। সে দীর্ঘশ্বাস নিয়ে আমার দিকে ফিরল। আমার হাতটা তার বুকের মাঝখানে নিয়ে বলল, অনুভব করতে পারছো বুকের ভেতর কেমন করছে তোমার কথা শুনে? আমি তার বুকে নাক ঘষে বললাম, যাদের বুকে পশম থাকে তারা বউকে অনেক ভালোবাসে, জানেন সেটা? ওদের মন নরম হয়। তা বুঝি আজকে বুঝলে? শুনেছি আগে, বুঝেছি আপনাকে পাওয়ার পর। তিনি আমাকে 2 হাতের বন্ধনে শক্ত করে আবদ্ধ করে বললেন, তোমার আশেপাশে থাকলেও আমার শান্তি লাগে। তুমি আমার চক্ষু শীতলকারিণী। তোমার উপর রাগ আসে না আমার, বরং ইচ্ছে করে তোমাকে অনেক ভালোবাসতে। এত ভালো মেয়ে আমার ভাগ্যে ছিল, ভাবা যায়? আমি নিশ্চিন্তে তার বুকেই ঘুমিয়ে পড়ি। সে আমার সাড়া না পেয়ে বলে, দেখেছো মেয়ের কাণ্ড? আমার ঘুম ভাঙিয়ে কেমন ঘুমিয়ে গেল। সময় গড়িয়ে যায়, দিন, সপ্তাহ, মাস গুনতে গুনতে বছর পেরিয়ে যায়। আমাদের ভালোবাসার পরিমাণ কমে না, বরং দিন দিন যেন আরো বাড়ে।
সাথে যুক্ত হয় একে অপরের প্রতি অপর মায়া মমতা। আমার ছোট ছোট ব্যাপারেও তার মনোযোগ থাকে। আমার গলার টোন শুনেই সে আমার মনের অবস্থা বুঝতে পারে। একদিন রাগের চোটে উনি পানির গ্লাস ছুঁড়ে মেরেছিল। মুহূর্তেই কাঁচের গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আমি নিথর দাঁড়িয়ে রই। আমার দম বন্ধ হয়ে আসে, হাত পা থরথর করে কাঁপতে থাকে, শরীর ঠান্ডা হয়ে যায়। বিয়ের আগে যেমনটা হতো। সে আমার দিকে চেয়ে বিস্মিত হয়ে যায়, দৌড়ে এসে আমাকে বুকে জড়িয়ে বলে, হুমায়রা, কি হয়েছে তোমার? চেহারা এমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? তুমি কি ভয় পেয়েছো? সরি কলিজা, আর কখনো এমন করব না। শান্ত হও। সে যখন থেকে বুঝতে পেরেছে আমি ঝগড়া চেঁচামেচি নিতে পারি না, সে তখন থেকে কোনোদিন উঁচু গলায় কথা বলেনি, রাগের মাথায়ও কোনো জিনিস ভাঙচুর করেনি। আমাকে ভালো রাখতে যা যা করা প্রয়োজন সবই মানুষটা করেছে, মন প্রাণ উজাড় করেই করেছে। আমি এই সুখের আশায় কত রাত কেঁদেছিলাম, এমন শান্তির আশ্রয়ের জন্য শেষদার মাথা ঠুকেছিলাম। আমার রব আমাকে নিরাশ করেননি, তিনি আমাকে আমার চাওয়ার চেয়ে অনেক বেশি দিয়েছেন। আমার বাবা স্ট্রোকের পর শান্ত হয়ে গেছেন, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেন, আগে কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চান। শুনেছি আম্মুকে ছাড়া এক মুহূর্ত একা থাকতে চান না, সবসময় মায়ের সাথেই থাকেন। আমি দেখতে গিয়েছিলাম আর বলেছিল, তুই আমার মায়ের রূপ ধারণ করে জন্মেছিলি, তাও আমি তোকে কদর করিনি, সব সময় আজে বাজে ব্যবহার করছি। সেখানে আমার উচিত ছিল তোকে মাথায় তুলে রাখা। আমাকে ক্ষমা করিস মা, আমি তোদের সবার সাথেই অন্যায় করেছি। যার সঙ্গে সবচেয়ে বেশি অন্যায় করেছিলাম সেই যখন ক্ষমা করে দিয়েছেন, আমি আর রাগ পুষে কি করব? তাকে ক্ষমা করে নিজের মানসিক স্বস্তি ফিরিয়ে আনাই বরং শ্রেয় মনে হলো। পুরুষ মানুষ আসলে বড়সড় ধাক্কা খেলেই বুঝতে পারে তার স্ত্রী বাদে কেউই তার আপন নয়। যার সাথে অন্যায় করে, দিনের পর দিন অত্যাচার করে, শেষ বয়সে তার কাছে আশ্রয় খুঁজে পায়। আফসোস যে সোনালি সময় চলে গেছে তার ফিরে আসে না, পুরনো ক্ষতও সারে না। কিছু মানুষ তো মৃত্যুর আগ অব্দিও রিয়েলাইজ করতে পারে না সে অন্যায় করেছিল। সেই তুলনায় আব্বু নিজের ভুল বুঝতে পেরেছেন, আম্মুর মনের ক্ষত সারানোর চেষ্টা করেছেন, এটাও কম কি। সুযোগ পেলেই মাকে সাথে করে কক্সবাজার বান্দরবান ঘুরতে যান, সপ্তাহান্তে পার্কে গিয়ে বসেন। এসব শুনে আমার বরং আনন্দই লাগে। মাঝে মধ্যে মনে হয় এই ধাক্কাটা আরেকটু আগে পেলে মন্দ হতো না। আমার সুখের ঘটি পূরণ করার জন্য মহান রবের প্রতি কৃতজ্ঞতা। এই এক জীবনে কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করতে পারবো না বোধ করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবেই সুখে শান্তিতে বাস করতে পারি, জীবনের চড়াই উতরে একে অপরে ঢাল হয়ে থাকতে পারি, আমাদের 2 সন্তানকে যেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। আমার সুখান্বেষণের যাত্রা এখানেই শেষ হলো, সমাপ্ত।